নমস্কার। সবাইকে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি রাতুল গুহ, সদস্য বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমার সঙ্গে আছেন ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি, উনিও বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি সদস্য। আজকে আমরা আমাদের এই সেশনে, এই টানা সেশনটা চলবে, তার প্রথম যে এই সাব সেশনটা, এই পার্টটায় জেনারেল ডিসকাশন করব এবং তারপর ফলোড হবে বিভিন্ন সাবজেক্ট দিয়ে। আমরা আমাদের এই সেশনে প্রথমে একটু জাস্ট রিক্যাপিচুলেট করে নেব যে এই ন্যাসের ব্যাপারে, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের ব্যাপারে কিছু বেসিক কথা আমরা সেগুলো একবার ডিসকাস করে নেব এবং তারপর এই এমসিকিউ অ্যাডাপ্টেশনের প্র্যাকটিস আমাদেরকে, তার ইভ্যালুয়েশন, তার ফিডব্যাক আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে ইন এন্টায়ার লার্নিং প্রসেস, ইন দ্য প্রসেস অফ লার্নিং এম্পাওয়ারমেন্ট, এটাও ডিসকাস করব। আমরা বাংলা আর ইংলিশ দুটো ভার্সানেই কথা বলতে বলতে যাব, ফলে অসুবিধা হবে না। প্রথমেই বলে রাখি, অ্যাজ অফ নাও যেটা ডিসাইডেড আছে যে 12 নভেম্বর অ্যাক্রস দ্য কান্ট্রি একটা সার্ভে হবে, যেটা আমরা বলেছি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস। এই সার্ভেতে বিভিন্ন সামর্থ্যের ভিত্তিতে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা কে কোথায় দাঁড়িয়ে আছে, হোয়াট ডু স্ট্যান্ড, কিরকম তাদের এবিলিটি, সেটা সার্ভে হবে। সেই ন্যাসের জন্য, সেই সার্ভের জন্য আমাদের রাজ্যের স্টুডেন্টদেরকে ইকুইপ করার জন্য, রেডি রাখার জন্য আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা ডেভেলপ করেছি। আমাদের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান বোর্ড, এক্সপার্ট কমিটি সবাই মিলে এটা তৈরি করেছি। এবার আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম আগে যখন কথাবার্তা বলছিলাম আগের সেশনে, যে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের থেকে কোথায় আলাদা বা কেনই তৈরি করলাম। আমরা বলেছি যে এটা আলাদা কারণ ন্যাসে আমরা দেখেছি যে সবসময় সার্ভেটা করা হয় এমসিকিউর উপর। ফলে স্টুডেন্টদের একটা তাৎক্ষণিক সমস্যা হতে পারে যে একটা গোটা সার্ভে, তার কোয়েশ্চেনিয়ার পুরোটাই এমসিকিউর উপর। তারা যে ধরনের পড়াশোনায় অভ্যস্ত, তাদের যে ধরনের কোয়েশ্চেনিয়ার আসে, কোয়েশ্চেন পেপার আসে, ইভেন ইন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেখানে অনেক সাবজেক্টের অনেক টাইপের কোয়েশ্চেনের মধ্যে এমসিকিউ থাকে। সো আ প্যাকেজ দ্যাট ইজ ফুল অফ এমসিকিউ, সেটা ন্যাসে ওদের ক্ষেত্রে নতুন হয়ে যেতে পারে। সো গেট দেম ইকুইপড ফর দ্যাট পার্টিকুলার সার্ভে, তাদেরকে সেই সার্ভেটার জন্য রেডি রাখার জন্য আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ করেছি। এবার এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে সমস্তটাই এমসিকিউ আছে। এটা একটা স্ট্রাকচারাল রিজন কেন আমরা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করেছি। থিমেটিক্যালি এই এমসিকিউ গুলো কিন্তু আমরা যে অর্থোডক্স এমসিকিউ দেখি তার থেকে অনেকটা ডিফারেন্ট। কোথায় সেই ডিফারেন্সটা? আমরা বলেছি these MCQs are basically content independent competency based generic question, content independent competency based generic questions। অর্থাৎ আমি কোন রাজ্যে, কোন সিলেবাস বা কোন টেক্সট বুকের কন্টেন্ট ফলো করছি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্যাট whether I have achieved the competency or not। আমি যদি একটা এমসিকিউর আনসার করতে পারি কারেক্টলি, that shows I have achieved the competency। আমি যদি না করতে পারি, that shows there is a learning gap। সো এই যে এমসিকিউ গুলো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে রাখা হয়েছে, দে আর ভেরি জেনারিক ইন নেচার। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আপনাদের সাথে উল্লেখ করেছি, আরেকবার করছি, দিস এমসিকিউস আর নট ইনফরমেশন বেসড এমসিকিউস। এগুলো কিন্তু তথ্যভিত্তিক এমসিকিউ নয়। These MCQs are basically based on understanding and application. These MCQs are based on understanding and application. তাই এই এমসিকিউ গুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে ওদের মধ্যে there should be a kind of a cognitive conflict। ওরা যখন এগুলো উত্তর করবে এবং সেই কনফ্লিক্টের একদম এপিসেন্টারে থাকবে দুটো কি টার্ম। কি সেটা? একটা হচ্ছে why আর একটা হচ্ছে how, কেন এবং কিভাবে। কারণ why leads to understanding and how leads to application। কেন এই কথাটা আমাদেরকে কোনো কিছুর বোধগম্যতার দিকে নিয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং এর দিকে, and how এই কথাটা আমাদেরকে অ্যাপ্লিকেশনের দিকে নিয়ে যায়। তো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করতে গেলে কিন্তু ওদের বেসিক্যালি বিভিন্ন ক্ষেত্রে why and how এর আনসার করতে হবে। এবং আমরা
এর সাথে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করেছিলাম যে যখন এই বাচ্চাদেরকে এই স্টুডেন্টদের এই লেখাগুলোকে এমসিকিউর অ্যান্সার গুলোকে ইভ্যালুয়েট করে তাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা আসবে, কোনো সময় যদি কেউ কিছু জানতে চায়, সে সমস্ত কোভিড প্রোটোকল মেনটেন করে হয়তো তাকে আপনি কোনোভাবে কমিউনিকেট করছেন, মেবি থ্রু গার্জিয়ান, কোনোভাবে, তখন শুধুমাত্র ওয়ান অফ তাকে জাস্ট অপশনটা না বলে দিয়ে শুরুতেই যে এই একটা কোয়েশ্চেন, তার তো 4টে অপশন আছে উত্তরের, তার একটা অপশন না বলে দিয়ে প্রথমেই অপশনের উত্তরটা তো পৌঁছাবেই, সে আপনি তাকে সাপোর্টও করবেন সেটাই, কেন সেই উত্তরটা, কেন বাকি 3টে অপশন না, একটা কোয়েশ্চেন ফলোড বাই 4টে অপশন, তার মধ্যে একটা অপশন রাইট, বাকিগুলো কারেক্ট নয়, কেন, এই কেন কারেক্ট নয় এই আন্ডারস্ট্যান্ডিংটা ওদের জন্য খুব জরুরি। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটাই আসলে বোঝায় যে তার নলেজ কনস্ট্রাকশনটা হয়েছে কিনা, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের এবিলিটিটা এসছে কিনা, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এর কোয়ালিটিটা এসছে কিনা। এবং দেখুন ইতোমধ্যে তারা কিন্তু 4-5 তারিখে এগুলো গার্জিয়ানের মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা 25-26 তারিখে সাবমিট করেছে এবং এটা ইভ্যালুয়েশনের প্রসেসটা চলছে এখন। সো এই যে ইভ্যালুয়েশনের প্রসেসটা চলছে, এই ইভ্যালুয়েশনের প্রসেসটা চলার সময় দুটো পয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই প্যাকেজ, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এবং তার ইভ্যালুয়েশনের ফলে দুটো জিনিস খুব সুন্দরভাবে হবে। এক, আমি যখন একটা স্টুডেন্টের কপিটা চেক করছি, ইভ্যালুয়েট করছি, সেটা ইন্ডিভিজুয়ালি তার কোথায় এরিয়া অফ স্ট্রেংথ সেটা বুঝতে পারবো, যেগুলো সে কারেক্ট করেছে, আর যেগুলো সে পারেনি, কারেক্ট করেনি, তাহলে তার সেটা এরিয়া অফ উইকনেস, তার লার্নিং গ্যাপ রয়েছে, এটা বুঝতে পারবো। এটা ইন্ডিভিজুয়ালি একটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারবো। while correcting those answers which are correct, যেগুলো সে কারেক্ট করেছে তার মানে সেটা হচ্ছে তার এরিয়া অফ স্ট্রেংথ, আর যে আনসারগুলো সে কারেক্ট করেনি দ্যাট মিনস সেখানে তার একটা লার্নিং গ্যাপ রয়েছে। এইবার এক একজন স্টুডেন্টের আপনি পেপার ইভ্যালুয়েট করতে করতে যাচ্ছেন, করতে করতে যখন পুরোটা হয়ে গেল তখন দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে there are some questions যার উত্তরগুলো কিন্তু ওরা প্রায় সবাই ঠিক করেছে, it will give you an indication যে এই কোয়েশ্চেন গুলো যে কম্পিটেন্সির উপর বেস করে হয়েছিল, তার মানে সেই কম্পিটেন্সি গুলোটা কিন্তু আমার ক্লাসের ক্ষেত্রে মেজরিটি অফ দ্য চিলড্রেনের ক্ষেত্রে ওয়েল অ্যাচিভড হয়েছে। আর ঠিক তেমনি কিছু কোয়েশ্চেন হয়তো থেকে যেতে পারে যেগুলো কিন্তু একটা মেজরিটি অফ দ্য চিলড্রেন তারা হয়তো আনসার করতে পারেনি, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট। তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে ঠিক যেমন অনেকগুলো কম্পিটেন্সির ক্ষেত্রে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট আনসার করতে পেরেছে, সেটা তাহলে গোটা ক্লাসের এরিয়া অফ স্ট্রেংথ, বেশিরভাগ স্টুডেন্টই সেই কম্পিটেন্সিটা অ্যাচিভ হয়েছে। There might be some area, some questions যেগুলো স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টই আনসার করতে পারেনি, তার মানে এই এরিয়াটায় কিন্তু আমার ক্লাসের একটা মেজর অংশের একটা লার্নিং গ্যাপ রয়েছে। এই ডায়াগনোসিসটা যেমন ইন্ডিভিজুয়াল ডায়াগনোসিস তেমনি কালেকটিভ ডায়াগনোসিসটা, এটা কিন্তু আপনার পরবর্তীকালে এই ক্লাসের বিভিন্ন প্ল্যান অফ অ্যাকশন করার ক্ষেত্রে, বিভিন্ন তাদের পড়ানোর ক্ষেত্রে যখন সিচুয়েশন পারমিট করবে, কোভিড প্রোটোকল মানে সব ঘটনাগুলো হবে যখন পরে, আপনার কিন্তু আপনার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সাপোর্ট করবে এই ডায়াগনোসিসটা, যে কোন কোন এরিয়াগুলো সব স্টুডেন্টই বা মেজরিটি অফ দ্য স্টুডেন্টের এরিয়া অফ স্ট্রেংথ, আর কোন দুটো একটা এরিয়া যেটা অনেকের সমস্যা আছে। এইটা কিন্তু এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের একটা দারুণ দিক যেটা আপনাকে সাহায্য করবে। একই সাথে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটাকে আপনি আরেকটা ভাবে ব্যবহার করতে পারেন। এটা তো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ হলো, তারা ন্যাসে যারা অংশগ্রহণ করলো, তার সাথে যেটা হলো এটা আপনার কাছে একটা রেডি রেফারেন্স থাকলো, স্যাম্পল রেডি রেফারেন্স থাকলো, স্যাম্পল কোয়েশ্চেনিয়ার হিসাবে, যে এমসিকিউ আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ করার ক্ষেত্রে আমি কোন কোন জিনিসগুলো নজরে রাখবো, কিভাবে আমি সেটাকে ডেভেলপ করতে পারি। ফলে এই যে ন্যাস বা এই যে সময়টা চলে গেল, তারপরেও অনেক পরে যখন চলতে থাকবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, যখন আপনার মনে হবে যে আমি স্টুডেন্টদের কিছু এমসিকিউ দিতে চাই যেগুলো হবে আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন বেসড, সেই ক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা আপনার কাছে একটা স্যাম্পল রেফারেন্স হিসাবে থাকলো, আপনি এটাকে দেখে ব্যবহার করতে পারবেন। এবং আমরা এর আগেও ডিসকাস করেছি এই পার্টিকুলার এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা
যারা ন্যাসের জন্য র্যান্ডমলি সিলেক্টেড স্কুলের মধ্যে পড়বে, তারা যেমন ন্যাসের ক্ষেত্রে তাদের প্রিপারেশনে সাহায্য করছে, তারা ইকুইপড থাকছে, ঠিক তেমনি যারা ন্যাসে অংশগ্রহণ করলো না বা করবে না, তারাও কিন্তু এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করার মাধ্যমে তাদের একটা লার্নিং এম্পাওয়ারমেন্ট হবে। এটা একটা টুফোল্ড সুবিধা পাচ্ছি, এবং একই সাথে এর যে আমরা আর দুটো বেনিফিট বললাম, এক হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ইভ্যালুয়েশনের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কে কোথায় এরিয়া অফ স্ট্রেংথ, এরিয়া অফ উইকনেস সেটা যেমন বুঝবো, অ্যাজ কালেকটিভ পয়েন্ট অফ ভিউ ডায়াগনোসিস করতে পারবো যে একটা ক্লাসের মেজর এরিয়া অফ স্ট্রেংথ কোথায়, কোথায় অনেকের এরিয়া অফ উইকনেস রয়েছে, লার্নিং গ্যাপটা রয়েছে কোথায়, সেই অনুযায়ী আমি আমার পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন রেডি করতে পারবো লার্নিং প্রসেসে। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন স্যাম্পল আরো এমসিকিউ বানাতে চাইবো নিজে পরবর্তীকালে অ্যাজ টিচার আমার স্টুডেন্টদের জন্য, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা কিন্তু আমার একটা স্যাম্পল রেডি রেফারেন্স হিসেবে রইল, যেটা আমাকে হেল্প করবে টু ডেভেলপ এমসিকিউস বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমি এরপর আমার কলিগ ডক্টর চ্যাটার্জিকে অনুরোধ করব যে এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আর কি কি কথা মাথায় রাখলে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা আরো বেশি করে বেনিফিট করবে লার্নিং প্রসেসকে, সেটা যদি একটু ডিসকাস করি। Thank you, Ratul. Good afternoon, respected teachers. Actually, what I'm going to do is make the session bilingual practically. I mean, Ratul has spoken most of the things in Bengali. I will be speaking it in English, particularly for those teachers who have difficulty in understanding Bengali. So, and as I move along the line, maybe I'll add a point or two. The National Achievement Survey, and as you know, it is being called a survey. So naturally, it's not an examination. And one of the tools of making a survey is a questionnaire and not a question paper. The difference between a questionnaire and a question paper is this, that a question paper is more goal-directed in a lesser manner, is more concentrated than a question paper. For instance, a questionnaire related to NAS won't be asking questions based on information. But a question paper, like the model activity task papers, may have questions that are based on information. So basically, as Ratul was saying, that NAS gathers data. It gathers data across India about the level of students' understanding and application. The MCQ package that has been designed and that the students, I believe, have already responded, and you must be in the process of correcting those responses. This entire NAS package, this MCQ package, has a double-headed advantage for both the students and for you as teachers. If your school, if the students of your school come under the purview of NAS 2021, then this MCQ package will be directly helping them to practice questions, to practice MCQs in line with NAS. MCQs that are generic, that are not content-based, but rather based upon certain competencies. And that is how the NAS evaluation takes place, actually, because NAS is taking place across India, but states have different boards, and different boards have different textbooks. So since NAS is an overarching evaluation, it's an overarching survey, so it is never content-based. It is always competency-based. And competencies across India are almost the same in different subjects. Now, as I was saying, the double-headed advantage. If your school comes under the purview of NAS
then the students will be directly being prepared for this subject. But it may happen that your school does not come within the purview of NAS 2021. In that case, the students have already done that paper, have solved the MCQs, and you are in the process of checking it. And as you are in the process of checking it, you may find that there is a particular item, a particular question where a major number of students are faltering. That would clearly indicate that the competency required to correctly respond to that particular item has not been properly understood by the students. If their understanding was right, then the chances of the application being right is much. But if the understanding is wrong, then it can be said axiomatically that the application will be wrong. And if the application becomes right with the wrong understanding, then it's pure guesswork, nothing other than that. So, my respected teachers, you will be getting an idea where your students are faltering. And once you get that idea, even if your school does not come within the scope of NAS 2021, you can always provide them with the remediation. You can always provide them with the materials, with certain instructions that would help them overcome that gap in competency. And the second advantage for you teachers is this, that this MCQ package will support you, will help you in formulating further MCQs to evaluate students' understanding and application. In fact, MCQs are nice little things that can be built very quickly and that can be given out to the students within the space of a single classroom time, and the responses can be gathered. MCQs are always, it's a handy tool for you to evaluate students' understanding and application. You can use the MCQs whenever you think it is fit, even in case of the formative evaluation part. There is no gainsaying, of course, that you are supposed to use MCQ in the summative evaluation. That's a different ballgame altogether. But you can use MCQs for formative evaluation as well. And you can build those MCQs in line with taking clues from the MCQs that have been generated in the MCQ package. And one more issue that can be important for you as well as the students, that when you are guiding your students to the correct answer, the process through which you are guiding your students to reach the correct answer, of course, if a number of students are going wrong on a particular question and you just tell them this is the answer, that's not the way done. You will have to guide the students to reach that answer. And guiding the students, as Ratul was saying, that the questions, the MCQs, are based on an evolution of the cognitive conflict. And cognitive conflict meaning that the students must be able to understand the why and the how part of it. Why would lead to understanding, how would lead to application. So, when you guide a student to reach the correct response, first give the explanation of why.
why is this thing happening? First, give the explanation of why, and then prepare them to transform their why into the application part of how, so that the students develop a proper understanding aspect and an application aspect with reference to a particular MCQ. All this said and done, what remains as a bottom line statement is this, that after this NAS is over or after the school starts, you can develop your own packages and give it to the students. What that will do is, it will help you, my dear teachers, it will help you to empower your students with understanding and application. And once they are empowered, once they understand a particular quantum of knowledge and is able to apply that, the students will start claiming ownership of that knowledge. And that is the final goal. That is the final success bar where you yourself can reach the success of a teacher satisfaction. Lending the student a helping hand so that they can claim ownership of their knowledge. So that's all from my end, actually. And I will request Ratul to wrap this session. Thank you. Thank you, Punyanuda. So এই সেশনে আমরা যেটা ডিসকাস করলাম, ভেরি জেনারিক and very focused, যে এই NAS এর কথা মাথায় রেখে keeping NAS 2021 in mind, এই MCQ adaptation প্যাকেজটা ডেভেলপ করা হয়েছিল, যেটা থ্রু গার্জিয়ান স্টুডেন্টস এর কাছে পৌঁছে গেছে ফ্রম ইউর এন্ড, এবং তারা আনসার করে সাবমিট করেছে 25/6, এবং এখন ইভ্যালুয়েশনের কাজটা চলছে। আমরা already we have said and you have also found যে these are basically content independent competency based generic questions, কোন স্টেটে বিলং করে, কোন সিলেবাস, কোন সিলেবাসের টেক্সট বুক কন্টেন্ট, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ওই সিলেবাস কন্টেন্ট আর টেক্সট বুকের বিয়ন্ডে গিয়ে যে কম্পিটেন্সিকে কেন্দ্রে রেখে পুরো পড়াশোনাটা, সেই কম্পিটেন্সিটা ওর অ্যাচিভ হয়েছে কিনা সেইটা দেখার জন্য এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। আর যেহেতু ন্যাসের কোয়েশ্চেনিয়ারে বেসিক্যালি এমসিকিউই থাকে, তাই আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা পুরোটাই এমসিকিউতে রেখেছি। আর আরেকটা কথা আমরা ডিসকাস করেছি এবং আপনারাও দেখেছেন, দিস কোয়েশ্চেনস বেসিক্যালি উড ক্রিয়েট আ সেন্স অফ হোয়াই এন্ড হাউ অ্যামং দ্য চিলড্রেন। তাদের মধ্যে কগনিটিভ কনফ্লিক্ট হবে যে এটা কেন কেন থেকেই উত্তরটা যাবে আন্ডারস্ট্যান্ডিং এ, এবং কিভাবে সেটাই তাদেরকে অ্যাপ্লিকেশন প্রায়োগিক দিকে নিয়ে যাবে। এবং এই কগনিটিভ কনফ্লিক্ট গুলোই রিজলভ হবে এটা আনসার করার মাধ্যমে। এবং এক্ষেত্রে একটা টুফোল্ড সুবিধা আমরা পেতে পারি। দ্যাটস ওয়ান ইজ, যারা ন্যাসে র্যান্ডমলি সিলেক্টেড যে স্কুলগুলো থাকবে, তাদের চিলড্রেনরা যারা অ্যাপিয়ার করবে ফর দ্য ন্যাস, তারা তো ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল ইকুইপড থাকবে টু ফেস দ্য কোয়েশ্চেনিয়ার অফ ন্যাস। At the same time, যারা সেই ন্যাসে অ্যাপিয়ার করলো না, they will also go through a sense of learning empowerment while practicing these MCQs adaptation package. আজকে আমরা আরেকটা কথা বলেছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা আমার কাছে একটা স্যাম্পল রেডি রেফারেন্স হিসাবেও রইলো, যে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ ডেভেলপ করতে গেলে কোন কোন প্যারামিটার রাখতে হবে মাথায়, কিভাবে করা যেতে পারে। আপনি যখন পরবর্তীকালেও আপনার স্টুডেন্টদের জন্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ তৈরি করবেন, ভাববেন দিস পার্টিকুলার প্যাকেজ আপনাকে কিন্তু সাপোর্ট করবে ইন ডেভেলপিং ইয়োর ওন কোয়েশ্চেন্স। এটা একটা। দুই, আপনি যখন ইভ্যালুয়েট করছেন, এই ইভ্যালুয়েট করার সময় কিন্তু আপনি যখন একজন ইন্ডিভিজুয়ালকে ইভ্যালুয়েট করছেন, তার পেপারটা ইভ্যালুয়েট করছেন, তার এরিয়া অফ স্ট্রেংথ সেগুলো কারেক্ট করছে, যেগুলো সে কারেক্ট করছে না সেগুলো তার লার্নিং গ্যাপ রয়েছে, এটা যেমন ডায়াগনোস করা যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এটাও ডায়াগনোস হচ্ছে যে কোন, দেখা যাচ্ছে যে কিছু কোয়েশ্চেন প্রায় সবাই ঠিক উত্তর দিচ্ছে,
তার মানে এই কম্পিটেন্সি গুলোতে কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টরা কম্পিটেন্সি গুলো ওয়েল অ্যাচিভড হয়েছে বাই দ্য মেজরিটি অফ মাই চিলড্রেন। আবার কিছু কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো তারা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কারেক্ট করতে পারেনি, সেগুলো হয়তো তার মানে আমার ক্লাসের মেজরিটি অফ দ্য চিলড্রেন যেটা অ্যাচিভ করতে পারেনি সেই কম্পিটেন্সি গুলো, তাহলে একটা ক্লাসের মেজর অংশটা লার্নিং গ্যাপ রয়ে গেছে, সেইটা কিন্তু আপনাকেও আপনার পরের প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে অনেক সাপোর্ট করবে। এই ভাবনাগুলো মাথায় রেখে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা তৈরি করা হয়েছিল এবং আশা করি এই অ্যাডাপ্টেশন প্যাকেজটা নানাভাবে ইন ভেরিয়াস ওয়েজ এন্ড ম্যানার স্টুডেন্টদেরকে সাহায্য করবে লার্নিং এম্পাওয়ারমেন্টে, ন্যাসে অ্যাপিয়ার করতে এবং এট দ্য সেম টাইম আপনার প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে। আমরা এই সেশনটা, এই পার্টিকুলার জেনেরিক সেশনটা এখানেই কনক্লুড করছি। আমরা একটা 5 মিনিটের ছোট্ট ব্রেক নেব, তারপর এই জেনেরিক প্যাটার্নটাকে মাথায় রেখে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন কম্পিটেন্সি বেসড যে কোয়েশ্চেন গুলো হয়েছে সাবজেক্ট স্পেসিফিক ম্যানারে আপনাদের সাথে ডিসকাস করবে আমাদের কমিটির মেম্বাররাই। আশা করি এই সেশনটা এবং পরবর্তী প্রত্যেকটা সেশন আপনাদের কাজে আসবে এবং পুরো প্রসেসটাকে আরো ফ্রুটফুল করতে সাপোর্ট করবে। খুব ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, আমি অনিন্দ্য সেনগুপ্ত, এক্সপার্ট কমিটি অন স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনে আমি মেম্বার অফ এক্সপার্ট কমিটি। আজকে আমরা উপস্থিত হয়েছে যে আগামী যে ন্যাস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, তার প্রস্তুতি হিসেবে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা সকলে পেয়েছেন এবং ছাত্রছাত্রীরা তারা সেই প্যাকেজ অনুসারে বিভিন্ন প্রশ্নাবলী যেগুলো রয়েছে বিভিন্ন বিষয় সেগুলো তারা সলভ করেছেন। এর বিষয়ে একটা আলোচনা এখানে উপস্থাপন হচ্ছে। আপনারা জানেন যে ন্যাস বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সারা দেশে হচ্ছে এবং সেটা কোনো টেক্সট বুক বা পার্টিকুলার কোনো একটা বোর্ডের সিলেবাস অনুসারে নয়, এবং সেটা আসলে হচ্ছে বিভিন্ন ধরনের সেই সাবজেক্টের যে লার্নিং আউটকাম তার উপর নির্ভর করে এই একটা সার্ভে একটা করা হচ্ছে। এবং যেহেতু সার্ভে এর প্রশ্ন ধরনটা অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্ন ধরন থেকে সম্পূর্ণরূপে আলাদা, এবং এই প্রশ্ন ধরনগুলো হচ্ছে সবকটাই হচ্ছে এমসিকিউ ধরনের। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা। আজকে আমার সাথে উপস্থিত আছে আমার কলিগ শ্রী রুদ্রশেখর সাহা। নমস্কার। উনি বাংলা পঞ্চম শ্রেণীর বাংলা সম্পর্কে আলোচনা করবেন। আমি এই প্রসঙ্গে রুদ্রশেখরকে একটু জিজ্ঞেস করব যে পঞ্চম শ্রেণীর বাংলাতে এমনি আমাদের তো পাঠ্য বই আছে, আগেই বলা হয়েছে পাঠ্য বই ধরে তো এখানে প্রশ্ন হয় না, তার কি বিষয় এখানে প্রশ্নটা হয় এবং ছাত্রছাত্রীরা কিভাবে তাদের যে লার্নিং আউটকাম টেস্টেড হবে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করে। ধন্যবাদ অনিন্দা। যেটা বিষয় সেটা হলো যে আপনারা শুনেছেন যে এটা টেক্সট বুক ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন এখানে হয় এবং এখানে ছোট ছোট অনুচ্ছেদ রাখা হয় এবং বিভিন্ন শ্রেণীতে তো এটা হচ্ছে তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর জন্য এবছর বাংলায় এই জাতীয় পারদর্শিতার সমীক্ষা অনুষ্ঠিত হবে। তার ঠিক যেভাবে 2017-তে বাংলা বিষয়টা এই ন্যাসের প্রশ্নপত্র তৈরি হয়েছিল, সেই আদলটাকে বজায় রেখে এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন এই প্রশ্নপত্রের সম্ভারটা তৈরি করা হয়েছে। এটা যেমন পাঠ্যপুস্তক বহির্ভূত অনুচ্ছেদ রাখা হয়েছে এবং কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তাদের যে কাম্য সামর্থ্য, যে এক্সপেক্টেড লার্নিং আউটকাম,
সেটাকেই কিন্তু এই প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন প্রথমেই একটু আলোচনা করে নেওয়া ভালো যে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর কাছে কোন কাম্য সামর্থ্যটি আশা করা যায়, কোনটি তার কাম্য শিখন সামর্থ্য, তার প্রত্যাশিত শিখন সামর্থ্য কোনটুকু। সেখানে বলা হচ্ছে যে রিডস টেক্সট উইথ কম্প্রিহেনশন, locates details and sequence of events, reads and comprehends and responds to complex text independently, এবং ইন্ডিপেন্ডেন্টলি সে তার এই রিডিং কম্প্রিহেনশন সম্পন্ন হওয়ার পর সে তার স্টোরি বুক, যে কোনো নিউজ আইটেম বা কোনো হেডলাইন্স, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো পোস্টার, এগুলো পড়ে সে তার নিজের ধারণা এবং মতামতকে প্রকাশ করতে পারবে। কিন্তু এটা লক্ষণীয় যে পুরো প্যাকেজটাই তো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে, এবং ন্যাসে এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নেরই কিন্তু আয়োজন। এখানে লিখিতভাবে কোনো কিছু করার সেই অবকাশটা কিন্তু নেই। অর্থাৎ একটা পাঠ দেওয়া আছে, সেটা তার শ্রেণীর ভিত্তিতে তার কাঠিন্য মাত্রা নির্দিষ্ট। কখনো সেই পাঠটা দেখা যাবে আয়তনে কিছুটা বড়, কোথাও দেখা যাবে যে আয়তনে হয়তো সংক্ষিপ্ত, কিন্তু তার বিষয় মর্যাদার দিক থেকে, তার বিষয় মাহাত্ম্যের দিক থেকে সেটা একটু জটিল বা একটু তার কাঠিন্য মাত্রা বেশি। যেমন প্রথম যে ভাগ রয়েছে, মানে আপনারা দেখেছেন ইতোমধ্যে প্রশ্নপত্র যে 3টে ভাগ, সেখানে 15টা প্রশ্ন রয়েছে। সেখানে কোথাও ইনফরমেটিভ টেক্সট, কোথাও ন্যারেটিভ টেক্সট, কোথাও পারসুয়েসিভ টেক্সট, কোথাও ডেসক্রিপটিভ টেক্সট, এরকম টেক্সট ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটা টেক্সটের ক্ষেত্রে 5টি করে প্রশ্ন রাখা হয়েছে। এখানে প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে যে প্রথম ভাগ এর যে অনুচ্ছেদটি রয়েছে, সেখানে এই বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত, সেখানে এই সতীদাহ প্রথা রদ, কৃষকদের খাজনা রদ, বিধবা বিবাহ আইন সিদ্ধ করা, পর্দা প্রথার অবসান, বিভিন্ন সামাজিক বিষয়গুলোকে এইভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই অনুচ্ছেদটা পড়ে বা এই প্রশ্নটা দেখে হয়তো কখনো মনে হবে যে খুব জ্ঞানমূলক প্রশ্ন, খুব নলেজ বেস প্রশ্ন এখানে রাখা হয়েছে, কিন্তু একটু অভিনিবেশ সহকারে লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে কিন্তু তার বোধ এবং সেটা প্রয়োগ করার দক্ষতাটার দিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এবং যেটা নতুন, যেটা তাদের যে টেক্সট বুক রয়েছে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে পাতাবাহার, এবং সেখানে যে হাতে কলমে অংশ রয়েছে বা তাদের ভাষা পাঠের জন্য যে প্রশ্নগুলো থাকে, তার থেকে কিন্তু এটা আলাদা। এই ভাগ 3-এ যেমন পারসুয়েসিভ টেক্সটের কথা বললাম, এখানে নিচে দেওয়া অংশটি পড়ো, এখানে শিক্ষাই সবার আগে বলে রাজ্য সরকারের থেকে বিভিন্ন প্রকল্পের থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধাগুলো সেখানে রাখা হয়েছে। যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নকালীন আহারের বন্দোবস্ত বা কন্যাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা, এই ধরনের প্রশ্নগুলো, বা সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে কি দেওয়া হয়, এই যে প্রশ্নগুলো রয়েছে, এর অর্থ এই নয় যে পুরো তাদের ভাবনা চিন্তা এবং তাদের অনুশীলন এবং তাদের দক্ষতা শুধু এই একটা বিজ্ঞাপন বা এই একটা পোস্টার এর মধ্যেই আবর্তিত হবে। এই ধরনের সমধর্মী অন্যান্য যে সমস্ত বিষয়, যেটা তাদের দৈনন্দিনতায় তাদের চোখে পড়ে, বিভিন্ন সংবাদপত্রের পৃষ্ঠায় বা বিজ্ঞাপনের আকারে পথে ঘাটে তারা যে সমস্ত দেখতে পায়, সেই সমস্তটাই যে তাদের একটা জ্ঞানের বিষয়, তাদের চর্চার বিষয়, তাদের অভিনিবেশের বিষয়, এইটা তাদেরকে বুঝিয়ে দেওয়াটা খুব জরুরি। অর্থাৎ এই সময়টায় যখন ছাত্রছাত্রীরা এই মডেল এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এর
প্রশ্নপত্র তারা পেয়েছে, তারা উত্তর করেছে, তাদের অসুবিধার জায়গাগুলো তারা বাংলার শিক্ষা দূরভাষাতে যোগাযোগ করে ডাউট ক্লিয়ার করে নিয়েছে, কোনটা ঠিক উত্তর সেটা জানার পাশাপাশি কিভাবে সেই উত্তরটায় পৌঁছবে তার পথটাও তারা নির্দিষ্ট করে নিয়েছে। এবং এই যে জাতীয় পারদর্শিতার সমীক্ষাটা অনুষ্ঠিত হবে তার আগের যে কটা দিন রইল, মাস্টারমশাই দিদিমণি আপনারা যারা আছেন তাদের এটা দায়িত্বের মধ্যে আসবে যে এই ধরনের আরো কি কি প্রশ্ন এই প্রশ্নপত্র থেকে তৈরি করে নেওয়া যায়, এটা এক। দ্বিতীয়ত, আরো অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করে সেইখান থেকে এই কম্পিটেন্সিকে মাথায় রেখে প্রশ্ন তৈরি করে দেওয়া, দ্বিতীয়। এবং তৃতীয়ত, এবং সবচেয়ে জরুরি যেটা মনে হবে সেটা হলো কিছু কিছু প্রশ্ন এখানে দেখা যাবে যে হয়তো ছাত্রছাত্রীদের উত্তর করতে অসুবিধা বেশি মাত্রায় হয়েছে। তারা নিজেদের মাস্টারমশাই দিদিমণিদের তো বটেই, বাংলার শিক্ষা দূরভাষের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী শিক্ষক শিক্ষিকাদের যে হেল্পলাইন তৈরি করা হয়েছে তা থেকেও তারা সাহায্য নিয়ে উত্তরটা করেছে। অর্থাৎ সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে তাদের এই বিশেষ কম্পিটেন্সিটা অ্যাচিভ করতে কোনো একটা লার্নিং গ্যাপ থেকে গেছে। সেই গ্যাপটাকে দূর করার জন্য তাদেরকে এই ধরনের আরো প্রশ্ন তৈরি করা, এই টেক্সট মেটেরিয়ালটাকে ব্যবহার করে, যেটার অনুশীলন এবং চর্চার মধ্যে দিয়ে, যার সঙ্গে নিবিড় পরিচয়ের মধ্যে দিয়ে তারা এই যে আসন্ন জাতীয় পারদর্শিতার সমীক্ষা তাতে সফল হতে পারবে। অর্থাৎ অপরিচিত পরিবেশের কথাবার্তা তারা যেমন শোনে, তাদের যেমন তারা পঞ্চম শ্রেণীর ছাত্র, তাদের কাছে প্রচুর অপরিচিত শব্দের সম্ভার উপস্থিত হয়, তারা সেই শব্দের সঙ্গে, সেই শব্দের অর্থের সঙ্গে পরিচিত হবে। সেই বিশেষ শব্দরাজি যে বিশেষ প্রেক্ষিতে কোনো বিশেষ অর্থ নিয়ে ব্যবহৃত হচ্ছে সেইটা তারা জানবে এবং অভিনিবেশের সঙ্গে এই পাঠটা পড়ে এই যে 15টা প্রশ্নের স্ট্রাকচারে হয়তো সেই বাক্য বা সেই শব্দ থেকে প্রশ্ন তৈরি করে দেওয়া সম্ভব হয়নি, যেহেতু একটা সংক্ষিপ্ত আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে, কিন্তু চর্চার অবকাশটা সেখানে রয়েছে, সেইটাকে একটু এক্সপ্লোর করা। যেমন প্রথম পাঠে দুর্ভিক্ষ বলে যে শব্দটা আছে, বা মহামারী শব্দটা আছে, বা আহার্য শব্দটা আছে, বা ব্যবস্থা শব্দটা রয়েছে, মানে এই যে শব্দগুলো, উপার্জন শব্দটা রয়েছে, এরকম বিভিন্ন শব্দ বা বিভিন্ন প্রেক্ষিত সেইগুলোকে ব্যবহার করে একটু প্রশ্ন তৈরি করা, যাতে তাদের মনের মধ্যে এই অনুভবটা তৈরি হয় যে আমার জ্ঞানের জগৎ, আমার তথ্য আহরণের ক্ষেত্র বা আমার অনুভূতির জগৎ এই নির্দিষ্ট এই সংক্ষিপ্ত ক্ষেত্রে আবদ্ধ নয়, আমার বোধগম্যতা শুধু এই 3টে পাঠের মধ্যেই নিবিষ্ট বা নিবদ্ধ থাকবে না, ক্রমশ একটা বৃহত্তর ক্ষেত্রকে একটা বিশেষ যত্নের সঙ্গে, বিশেষ অভিনিবেশের সঙ্গে তারা যেন দেখতে শেখে এবং দেখতে চায়, যেই দৃষ্টিভঙ্গিটা তাদেরকে আদতে এই জাতীয় পারদর্শিতার সমীক্ষায় সাফল্য পেতে এগিয়ে দেবে। অনিন্দ্যদা যদি এই প্রসঙ্গে কিছু বলেন। আমি এক্ষুনি কথা বলতে যাচ্ছিলাম যে তুমি একটা খুব ভালো কথা বলেছো যে আমাদের যখন ভাষা বা সাহিত্য পড়াই আমরা একটা পাঠ্য বই তাদের জন্য নির্দিষ্ট করি। এবার সেই নির্দিষ্ট করা মানে সেই জাতীয় যত পড়বে তত তার সেই বিষয় আলাদা আলাদা ধরনের টেক্সট হয়, কোনোটা পারসুয়েসিভ, কোনোটা ইনফরমেটিভ, কোনোটা ডেসক্রিপটিভ, কোনোটা ন্যারেটিভ, এবং আরো যত পড়বে তা জ্ঞান ভান্ডারটাও বাড়বে, বোধগম্যতার স্তরটাও বাড়ে, এবং সেই অনুসারে জ্ঞান ভান্ডার যত বাড়ে তার অ্যাপ্লিকেশন এরিয়া গুলোও বাড়ে। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে সাধারণত দেখা যায় তারা নির্দিষ্ট কিছু পাঠের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে।
যেগুলো তাদের পাঠ্য বইতে থাকে। এবং প্রশ্ন যেগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু ন্যাসের যে প্রশ্ন তার থেকে খানিকটা ভিন্ন ধরনের। ন্যাসের এমন প্রশ্নও হতে পারে যে একটা বিজ্ঞাপন দেওয়া হলো, সেই বিজ্ঞাপনটাকে ব্যবহার করে তাকে কিন্তু সেটাই একটা রিডিং টেক্সট, সেই রিডিং টেক্সটটাকে সে ব্যবহার করে তার যে সেটা সে বুঝতে পারছে, তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হয়েছে, সেখান থেকে তার অ্যাপ্লিকেশন লেভেলটা কতটা হচ্ছে, তার থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। তো বাংলার বিষয় ক্ষেত্রে এটা কিভাবে দেখানো হয়েছে একটু আলোচনা যদি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হলো যে ন্যাসের যে প্রশ্নপত্র এবং যে কাম্য সামর্থ্যের প্রতিফলন বা যেই সামর্থ্যটা তার অর্জিত হয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া হয়, সেটা যেরকম কোনো নির্দিষ্ট পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, একই সঙ্গে নির্দিষ্ট কোনো শ্রেণীর যে পাঠ্যক্রম তার মধ্যেও কিন্তু এটা সীমাবদ্ধ নয়। অর্থাৎ পঞ্চম শ্রেণীর যে তার এক্সপেক্টেড লার্নিং আউটকাম এবং তার নিরিখে যে ন্যাসের প্রশ্নপত্র, এতে কিন্তু দেখা যাবে লক্ষ্য করলে কোনো কোনো ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীতে সে যে সামর্থ্য অর্জন করেছে এবং বর্তমান পঞ্চম শ্রেণীতে সে যে সামর্থ্য অর্জন করেছে, কখনোই শ্রেণীটা কিন্তু এগিয়ে যাবে না। এমন নয় যে ষষ্ঠ শ্রেণীর কোনো কাঙ্ক্ষিত সামর্থ্য তার পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রে এসেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে চতুর্থ শ্রেণীর কোনো বিষয় বা তৃতীয় শ্রেণীর বিশেষ করে কোনো একটা বর্ণ বিশ্লেষণ বা কোনো একটা বিশিষ্টার্থক শব্দ বা বাক্যাংশ দিয়ে তার অর্থ কি, যেমন 5 নম্বর প্রশ্নটা রয়েছে যে মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায়, এটা কি অত্যন্ত দারিদ্র বোঝায়, না বিলাসিতাহীন জীবন কাটানো বোঝায়, নাকি এর অর্থ অত্যন্ত কৃপণতা, নাকি অত্যন্ত বঞ্চনা। খুব কাছাকাছি এই বিকল্পগুলো, এটাও কিন্তু তাদের অভিজ্ঞতায় অনেকখানি নতুন, যে এই যে বিকল্প আপাত দৃষ্টিতে প্রথমবার পড়ার ক্ষেত্রে হয়তো মনে হবে যে খুব সহজেই একটা উত্তরের জন্য চলে যাওয়া, কিন্তু খুব খতিয়ে দেখলে একটু অভিনিবেশের সঙ্গে যদি লক্ষ্য করা যায় তখন কিন্তু একটা মেথড অফ এলিমিনেশনে ও কিন্তু ঠিক উত্তরের দিকে পৌঁছতে পারবে। অর্থাৎ এই ধৈর্যটা রাখা খুব জরুরি, এটা শিক্ষক শিক্ষিকাদের জন্যেও এই ধৈর্যটা রাখা জরুরি, একটা ঠিক নির্দেশনা দেওয়া, খুব দ্রুততার জন্য কোনোভাবে সেই শিক্ষার্থী কিছু ভুল করে ফেলছে না তো, এই ব্যাপারটা মানে খুব গুরুত্ব দিয়ে পড়া এবং পড়ার যে বিষয় সেই জায়গাটাকে খুব আবদ্ধ না রেখে একটু এর অভিমুখটাকে বিস্তৃত করা। যেমন দ্বিতীয় ভাগে এই বাঙালির খাদ্য সংস্কৃতি এবং রন্ধন শিল্প, এর কিন্তু একটা অন্যরকম কোনোটেশন আছে। শুধু এখনকার বাঙালি জীবনে সপ্তাহে দেখা রূপকথা, গোয়াল ভরা গরু নাকি গোলা ভরা ধান নাকি পুকুর ভরা মাছ নাকি সবকটি, এই প্রশ্নের উত্তর দেওয়াটাই যে তার জীবনের একেবারে মুখ্য এবং চূড়ান্ত লক্ষ্য সেটা নয়। প্রশ্নপত্র তো অনেক ক্ষেত্রে শিক্ষণীয় হয়ে ওঠে, এই অভিমুখটা তৈরি করা এবং তাদেরকে এই বিষয়ে একটা প্রণোদনা দেওয়া, যাতে যেটুকু তুমি পড়ছো একটা সাহিত্য সংস্কৃতি শিল্প সমাজ এবং অবশ্যই ভাষার নানান রূপ, একটা সম্পূর্ণ অন্য সময় একটা অপরিচিত পরিবেশের কথাবার্তার কথা তুমি জানছো, এই সেন্সিটিভিটিটা তৈরি হওয়া যেটা তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিরাট কাজ করবে। অর্থাৎ এটা একটা সূচনা যে তুমি দীক্ষিত হলে এবং তোমাকে পরবর্তী সময়ে প্রমাণ করতে হবে যে ইউ আর ওয়ার্দি ফর দি সেম। হ্যাঁ, অর্থাৎ যেটা বলতে চাইছো যে একটা শব্দর অর্থ আমরা অনেক সময় করি কি, আমরা ডিকশনারি দেখি শব্দের অর্থটা, কিন্তু সেটাই কিন্তু সব না। অর্থাৎ সেই প্যাসেজটাতে সেই অনুচ্ছেদটাতে শব্দটা কি অর্থে প্রয়োগ করা হয়েছে সেইটা হচ্ছে কিন্তু মূল কথা, এবং এই যে কি অর্থে ওটাকে প্রয়োগ করা হয়েছে এইটা অনুধাবন করতে হবে, তবেই কিন্তু সে বুঝতে পারবে যে বিষয়টা কি নিয়ে আলোচনা। তো সুতরাং প্রশ্নটা যদি এমন হয় যে শব্দের অর্থটা আমি জানতে চাইছি, সেক্ষেত্রে যখন ওই বহু বিকল্প উত্তর দিচ্ছি
তার মধ্য থেকে তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা টেস্ট হবে, তাই তো? একদমই, এবং এটা ডিসকাস করে দিতে হবে, এবং ডিসকাশন শুড নট বি ভিক্টরি বা প্রোগ্রেস। ডোন্ট গো থ্রু, জাস্ট গ্রো থ্রু দি হোল প্যাকেজ। এইটা হচ্ছে মূল লক্ষ্য। এবং এখানে একটা প্রশ্ন, এই যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ, সেটা কি সেকালের দাপুটে জমিদার, মাছ ভরা পুকুরের মালিক, নাকি সেকালের মাছের নানান পদের রাঁধুনিরা, নাকি অনুষ্ঠান বাড়ির কর্তারা? প্রত্যেকটা বিকল্পের মধ্যে সমাজের নানা ছবি। চোখটা বন্ধ করে দিলে যেন আরো পরিষ্কার দেখা যাবে এদের মুখ। মানে এইটা খুব জরুরি, এই সেন্সিটিভিটিটা তৈরি হওয়া। এবং এই পাঠ থেকে আরো তো অনেক প্রশ্ন তৈরি করার অবশ্যই অবকাশ আছে। যেমন দ্বিতীয় ভাগ থেকে এই যে সর্ষে বাটা দিয়ে মাখো মাখো বোয়াল, ফুলকপি দিয়ে ভেটকি কই, মৌরলার অম্বল, বাটার পাতলা ঝোল, মূলো দিয়ে বড় শোল মাছ রান্না যারা আবিষ্কার করেছিলেন, মানে অদ্ভুত অদ্ভুত মাছ এবং তাদের যে একটা আশ্চর্য রসায়ন, একালের অনেক ছেলে মেয়েদের মধ্যেই তো মানে এইটা তাদের অভিজ্ঞতার জগতের বাইরে। ঠিক কিরকম হয় মৌরলা মাছটা দেখতে, বা বাটা মাছের পাতলা ঝোলের স্বাদটাই বা কেমন, এই পাঠটা কিন্তু সেটা তারা আস্বাদন না করে থাকলেও এই পাঠটা তাদেরকে যেন একটা বিকল্প আস্বাদনের সুযোগ এনে দিচ্ছে। এই প্রাপ্তিটাও কিন্তু কম নয়। অর্থাৎ যেটা মাস্টারমশাই দিদিমণি যারা আছেন তাদের কাছে অনুরোধ, তারা এই যে অনুচ্ছেদগুলো রয়েছে তার নিরিখে 5টা করে প্রশ্ন রয়েছে, কিন্তু দেখা যাবে এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন তৈরি করে দেওয়া সম্ভব, যেটা একটা নির্দিষ্ট মান বহন করা একটা প্রশ্নের পত্রের মধ্যে রাখা সম্ভব হয়নি। সুতরাং সেই প্রশ্নগুলো তৈরি করে দেওয়া, যাতে তারা চর্চার একটা অবকাশ পায়, তার একটা পরিসর তৈরি হয়, এবং একটা লার্নিং এম্পাওয়ারমেন্টের কথা যেটা বলা হচ্ছে সেটা যাদের সম্ভাবিত হয়ে ওঠে। আর দ্বিতীয়, যেই প্রশ্নের উত্তরগুলো তাদের করতে অসুবিধা হয়েছে, তারা দ্বারস্থ হয়েছে মাস্টারমশাই দিদিমণিদের, তারা বাংলার শিক্ষা দূরভাষীতে যোগাযোগ করে জেনেছে, বোঝা যাবে যে সেক্ষেত্রে তাদের কোনো একটা লার্নিং গ্যাপ থেকে গেছে, সেইটাকে দূর করা, যাতে তারা এই জাতীয় পারদর্শিতার সমীক্ষায় অত্যন্ত দৃঢ়তার সাথে, দক্ষতার সাথে, মনের আনন্দে, কোন রকম ভয়, কুণ্ঠা, জড়তা না করে অংশগ্রহণ করে এবং দুর্দান্ত সাফল্য লাভ করে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে তাদের লার্নিং আউটকামের উপরে। সেই লার্নিং আউটকাম, যেই কম্পিটেন্সি তাদের কাছে প্রত্যাশিত, যেই কম্পিটেন্সি তারা 5ম শ্রেণী পর্যন্ত আয়ত্ত করে এসেছে, এবং তার নিরিখেই যে প্রশ্নগুলো রয়েছে, এই একই আদলের ভিন্ন প্রশ্ন আপনারা তৈরি করে দিন, এবং অবশ্যই সেটা এমসিকিউ হবে। এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেগুলো তাদের কোনোভাবেই জ্ঞানমূলক হবে না, সেগুলো হবে বোধ, এবং সেই বোধের প্রয়োগ তারা ঘটাতে পারছে কিনা, অর্থাৎ সেই প্রয়োগমূলক প্রশ্ন, যার চর্চার মধ্যে দিয়ে তারা অত্যন্ত দ্রুত এই তাদের যে প্রস্তুতি সেটাকে সম্পূর্ণ করতে পারবে এবং জাতীয় পারদর্শিতার সমীক্ষায় অংশ নিতে পারবে। অনিন্দা। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন হচ্ছে, কারণ এটা একটা অ্যাচিভমেন্ট সার্ভে। যে কোনো একটা সার্ভে মানেই কিন্তু কিছু প্রশ্নাবলী থাকে, এবং সেই প্রশ্নাবলী এখানেও একটা আছে, 15টা মোট প্রশ্ন রয়েছে। কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু 5ম শ্রেণীতে যে কটা লার্নিং আউটকাম, এক্সপেক্টেড লার্নিং আউটকাম নির্দিষ্ট করা আছে, ওই 15টার মধ্যে কিন্তু সমস্ত কিছু আসতে পারে না। তো একটা 5ম শ্রেণীর একটা ছাত্রছাত্রীর কাছ থেকে সে যে পড়াশোনা করছে, মানে কোথায় তার রিচ করার কথা, মিনিমাম তার যে লার্নিং আউটকামটা থাকার কথা, কাম্য শিক্ষণ সামর্থ্যটা থাকার কথা,
সেইটাই তো আমরা জানতে চাইছি এই জাতীয় একটা সার্ভে করে। তো এমন কি হতে পারে যে শিক্ষক শিক্ষিকারা এই রকম ধরনের আরো কিছু প্রশ্ন, সেটা গ্রামাটিক্যাল স্কিলের মধ্য দিয়ে হতে পারে বা ভোকাবুলারি স্কিলের মধ্য দিয়ে হতে পারে বা ইত্যাদি ভাবে তাদের আউটকাম গুলোকে তারা সার্ভে করে ইয়ে করতে পারে। অন ওয়ান হ্যান্ড সেটা যারা ন্যাস এর জন্য মানে যাদের যেসব স্কুলগুলোতে ন্যাস হবে সেই সব ছাত্রছাত্রীরা তাদের একটা প্র্যাকটিস হবে। অন দ্য আদার হ্যান্ড যাদের হবে না তাদেরও কিন্তু একটা লার্নিং এনহান্সমেন্ট হতে পারে এর মাধ্যমে। তো এইভাবে কি করা সম্ভব? একদমই তাই। যেমন 15 নম্বর প্রশ্নটা পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখুন, একটা পোস্টারও কিভাবে শিক্ষণীয়, সে তার যেটা তার প্রাপ্য, যেটা তার অধিকার, সেটা সম্বন্ধে সে জানতেও পারছে, শুধু এই প্রশ্নের উত্তর সে করছে না। এবং এর মধ্যে অনেক একটা শব্দ নিয়ে কি অদ্ভুত একটা খেলা দেখুন। 15 নম্বর প্রশ্নটা স্থিরীকৃত শব্দের একটি সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে, সেটা কি প্রদত্ত নাকি প্রকল্পিত নাকি অনুমিত না অনুমোদিত। প্রত্যেকটা বিকল্প কিন্তু অত্যন্ত কাছাকাছি, এবং এমন অনেক শব্দ তো সেই পোস্টারটাই রয়েছে যেটা থেকে তাকে যাচাই করে নেওয়া যায় সেই শব্দের সঙ্গে যদি তার পরিচিতি সম্পূর্ণ না হয় তাহলে তো তার প্রয়োগের জায়গাতেও সে পিছিয়ে থাকবে। অর্থাৎ খুব একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ এই প্রশ্নগুলো নিয়ে আসছে সকলের সামনে, যেখান থেকে তার ইতিহাসের একটা ধারণা, একটা অন্য সময়ের ঘটনা ধারার কথা সে জানতে পারছে, সে অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের একটা পোস্টার যেখানে তার নিজস্ব অধিকারের কথা সে জানতে পারছে, সে বিদ্যাসাগর মশাইয়ের জীবনের একটা ঘটনার কথা সে জানতে পারছে যে কতটা বিলাস ব্যসনহীন একটা অত্যন্ত মার্জিত রুচিসম্মত ভদ্র জীবন তিনি যাপন করেছেন, যে মানে কিভাবে নিজের সমস্ত বাহুল্য বিলাসিতাকে পরিহার করে দরিদ্র মানুষের পাশে সমাজের মঙ্গলের জন্য তিনি আন্দোলন করেছেন, কিভাবে দুর্ভিক্ষ মহামারীতে নিজের আহার্য দিয়ে চিকিৎসা করে লোককে বাঁচানো। এটা একটা দুর্ধর্ষ জীবন। এই মনীষীদের জীবন কথা পড়ার একটা সুযোগ তার পাঠ্য বইয়ের বাইরে গিয়ে এই সুযোগটা কিন্তু এর দ্বারা তৈরি হয়েছে, এবং এখান থেকে অবশ্যই আরো নতুন এবং বহু বর্ণ বহু মাত্রিক প্রশ্ন এখান থেকে তৈরি করা সম্ভব, যার মধ্যে থেকে তার এই জোরালো একটা প্রস্তুতি তৈরি হওয়া সম্ভব। অবশ্যই সেই জন্য মাস্টার মশাই দিদিমণি যারা এই কাজে সাহায্য করছেন তাদের সংবেদনশীলতা অত্যন্ত এক্ষেত্রে জরুরি। কারণ যেই শিক্ষার্থী আমায় কিছু দাও বলে তার এই কচি নরম পেলব হাতটা বাড়িয়ে দিয়েছে, মানে দেওয়ার হাতটা যদি অতিমানবিক হয়ে ওঠে তাহলে তো তার প্রাপ্তির সম্ভাবনাটা ক্ষুণ্ণ হয়। মানে সেই জন্যই তাদের পাশে থাকা, তাদেরকে সে কি জানে না সেটা নিয়ে নয়, কিভাবে তাকে আমি কতটা জানিয়ে দিতে পারি বা জানার কাজে তাকে সাহায্য করতে পারি, সেটা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই কথাটা একটা প্রবাদের মতো যে ইউ কান্ট চেঞ্জ দি ওশান অর দি ওয়েদার নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই, সো it is best to learn how to sail in all conditions। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যে প্রিপেয়ার ফর দি বেস্ট, এই জিনিসটা তৈরি করার জন্য, যাতে পরিস্থিতি যেমনই হোক, প্রশ্নের কাঠিন্য মাত্রা যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই আমি তৈরি থাকব এবং সফলভাবে আমি ফিরে আসব। এই সাফল্যের মুখ, রাজ্যের মুখ এই শিক্ষার্থীদের দ্বারা উজ্জ্বল হবে, এইটা আমাদের মূল লক্ষ্য। এবং সবকিছুর জন্য একটা চাপ এবং তাপের দরকার হয়। অস্বাভাবিক চাপ এবং তাপ না থাকলে একটা কয়লা কখনো হিরে হয় না, একটা সোনা সেটা আরো খাঁটি, আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন সেটা আগুনে পরীক্ষিত হয়। ঠিক সেইভাবেই এই প্রস্তুতি জায়গাটাকে আরো কনসলিডেট করা উচিত, আরো সলিড ওয়েতে যারা এগিয়ে আসতে পারে, যারা শিক্ষার্থী, যারা এই জাতীয় পারদর্শিতার সমীক্ষায় বসবে, তাদের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।
এবং আমাদের এই শুভকামনার শরিক আপনারা যারা আমাদের সঙ্গে আজকে আছেন, যারা আগামী দিনেও থাকবেন, এটা আমাদের বিনীত অহংকার এবং আমাদের অত্যন্ত আশ্বাসের ক্ষেত্র। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। অর্থাৎ আমরা আশা করব আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা আগামী যে নভেম্বর মাসে যে ন্যাস সমীক্ষা হবে, তারা সকলে অত্যন্ত সাফল্যের সঙ্গে তারা পারদর্শিতা দেখাতে পারবে এবং বাংলা বিষয়ে তারা আগেও তারা পড়েছে, তাদের যে বাংলার যে জ্ঞান, তাদের যে বোধগম্যতা এবং প্রয়োগ দক্ষতা আগেও দেখিয়েছে, এবারেও তারা এখনকার ছাত্রছাত্রীরা করে দেখাতে পারবে। এর পেছনে মুখ্য কাণ্ডারি হচ্ছেন আপনারা, যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, তারা যে অসম্ভব পরিশ্রম করে তাদেরকে যে এই বাংলা বিষয় তারা শেখান এবং সেটার ব্যাপারে আপনাদের মুখ্য একটা ভূমিকা রয়েছে এবং নিঃসন্দেহে আপনাদের দ্বারাই তারা অনুপ্রাণিত হয়ে, শিক্ষিত হয়ে তারা এই পরীক্ষায় বা এই সার্ভেতে তারা যথেষ্ট পারদর্শিতা দেখাতে পারবে। হ্যাঁ, অবশ্যই। শেষ কথা, মানে শেষ হয়েও হইল না শেষ, সেটা হলো যে তারা ঠিক নির্বাচিত, কারা এই পরীক্ষায় আওতায় আসবে সেটা তো এখনো স্পষ্ট নয়, কিন্তু এটা একটা জীবনের প্রস্তুতি এবং এই প্রস্তুতিতে থাকাটাই ভালো এবং প্রত্যেকেই এটার মধ্যে থাকুক, এটাই প্রত্যাশিত। এখন কারা নির্বাচিত হবে, কারা এই সমীক্ষায় অংশ নেবে, কারা নেবে না, সেটা এই মুহূর্তে খুব বড় বিচার্য বিষয় নয়। যেটা বিচার্য বিষয় সেটা হলো যে এই প্রস্তুতিটা সকলে যেন সঠিকভাবে এবং যোগ্য মর্যাদা দিয়ে এবং সেই ধৈর্য, অভিনিবেশ এবং মেধার সঙ্গে এই প্রস্তুতিটা সম্পূর্ণ করে। পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি খোকন দাস, আমার সাথে আছেন অশোকতরু মণ্ডল। আমরা আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় শেয়ার করি। আমরা অঙ্ক নিয়ে একটু আপনাদের সঙ্গে থাকবো। তো ক্লাস 5-এর যে অঙ্ক, আপনারা জানেন যে এখানে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, সেই এমসিকিউ গুলো কিন্তু সাধারণ যে এমসিকিউ আমরা দেখে থাকি তার থেকে একটু আলাদা। আমরা সাধারণত অ্যাক্টিভিটি টাস্ক বা বইয়েতে যে এমসিকিউ গুলো দেখেছি সেগুলো কি না, সেগুলো সেই ক্লাসের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের উপরে নির্ভর করে তৈরি। কিন্তু এখানে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট যে ক্লাস, যেমন 5, সেই 5 ওঠার ক্ষেত্রে বাচ্চা মানে আমাদের ছাত্রছাত্রী যারা, তারা যে যে ক্লাস পেরিয়ে এসেছে সেই সমস্ত ক্লাসের তার যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানের ভিত্তিতে কিন্তু এমসিকিউটা তৈরি। আর এমসিকিউ গুলো আপনারা দেখেছেন প্রশ্ন, এবং সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে এই এমসিকিউ গুলো কিন্তু মূলত অ্যাপ্লিকেশন আর আন্ডারস্ট্যান্ডিং বেস করে তৈরি। এটা কিন্তু ইনফরমেটিভ নয়, তার মানে কিছু মুখস্থ করে এসে এখানে করা যাবে না। এই যে এমসিকিউ গুলো, এগুলো আমাদের এর আগের যে ন্যাসের প্রশ্নগুলো ছিল সেই ধরনের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই এমসিকিউ গুলোর মধ্যে থেকে আমাদের বাচ্চারা তৈরি হবে যাতে করে তারা 2021 সালে খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে। আপনারা যারা আছেন, যারা রিসোর্স টিচার, তাদের কাছে বাচ্চারা যদি কোনো প্রশ্ন করে, তাহলে আপনারা সেই প্রশ্নটা উত্তরটা সরাসরি না দিয়ে তাদেরকে ডিরেকশনটা তাদের ঠিক করে দিন যে তারা কোন রাস্তায় চিন্তা ভাবনা করবে এবং কিভাবে চিন্তা করলে তারা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে। আমাদের উদ্দেশ্যও তাই। আমাদের উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেওয়া নয়। আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের যে চিন্তা ভাবনা তার উত্তর হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে গাইড করবো এমন ভাবে যে তারা নিজেরাই উত্তরে পৌঁছতে পারবে। তার জন্য কি করতে হবে? তার জন্য যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। এখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। এই প্রশ্নটা সে যদি ভালো করে বুঝতে পারে,
এবং সেই প্রশ্নের থেকে যে অ্যাপ্লিকেশনের বিষয়টা রয়েছে সেটা সে অ্যাপ্লাই করতে পারে, তাহলে সে নিজেই কিন্তু উত্তরে পৌঁছে যেতে পারবে। স্বভাবতই আপনাদের বা আমাদের সবারই লক্ষ্য যে বাচ্চাটা যাতে উত্তরটা করতে পারে, সেই জন্য তাকে আরো একটুখানি এগিয়ে দেওয়া উত্তরের দিকে, কিন্তু উত্তর না বলাই বাঞ্ছনীয়। আপনারা রিসোর্স টিচার হিসাবে এটাই করবেন, যখন স্টুডেন্টরা আপনাদের কাছে কোনো প্রশ্ন নিয়ে হাজির হবে তখন সেই প্রশ্নের উত্তরে না গিয়ে তাদেরকে সাহায্য করা, যে কিভাবে চিন্তা করলে, কিভাবে এগোলে ওই উত্তরে পৌঁছে যাওয়া যায়। যেমন আমরা যদি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করি, আপনারা প্রশ্ন ইতিমধ্যেই পেয়েছেন। আপনারা দেখেছেন যে 10 নম্বর প্রশ্ন যেটা ছিল, সেখানে প্রশ্ন ছিল মিনার বাড়ি থেকে স্কুল যেতে 10 মিনিট 15 সেকেন্ড সময় লাগে, আর টিনার বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 12 মিনিট 10 সেকেন্ড। তাহলে এখানে প্রশ্ন দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমার বাচ্চাদের বুঝতে যদি অসুবিধে হয়, সেই জন্য প্রশ্নের মধ্যে কিন্তু টিনার যে বেশি সময় লেগেছে সেটা বলে দেওয়া আছে। টিনার কত বেশি সময় লেগেছে, তার মানে এই প্রশ্নটা পড়লে আমার যে স্টুডেন্ট, আমার যে ছাত্রছাত্রী আমাদের কাছে থাকবে, তারা একটা জিনিস বুঝতে পারবে যে টিনার সময়টা বেশি লেগেছে। কার থেকে বেশি লেগেছে? না মিনার থেকে। এইবার প্রশ্ন হচ্ছে কত বেশি। তাহলে কত বেশি বার করতে গেলে আমরা যে 4টে নিয়ম শিখে এসেছি, যোগ বিয়োগ গুণ ভাগ, তার মধ্যে কোনটা পড়বে আমাদের স্টুডেন্টকে সেইটাকে ভাবতে হবে যে কত বেশি আমি এটা বার করতে চাইছি। তাহলে আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব? তাদের যে পূর্ব জ্ঞান ক্লাস 5-এ ওঠার ক্ষেত্রে তারা যে যে ক্লাস পেরিয়ে এসেছে তার ভিত্তিতে কিন্তু সে ধরে ফেলবে যে এটা বিয়োগ করে করতে হবে। এইবারে যেহেতু এটা সময়ের অঙ্ক, তাহলে মিনিট আর সেকেন্ড সেটাকে কিভাবে লিখতে হয়, সেইভাবে লিখে তারপরে কিভাবে বিয়োগ করতে হয় এটা জানতে হবে। তাহলে এই জায়গাগুলো আমাদের হেল্প করার প্রয়োজন, যে এই সময়ের অঙ্ক যখন যোগ বা বিয়োগ আমরা করতে যাব তখন কিভাবে ঘন্টা মিনিট সময় তাদেরকে লিখে তাদেরকে যোগ বা বিয়োগ করতে হয়। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে যে বিয়োগ করার সময় কোনো কোনো ক্ষেত্রে ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে হয়, মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হয়, দিয়ে বিয়োগ করে দিতে হয়। সেই জন্য আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এইটা বুঝিয়ে নেওয়ার দরকার যে কিভাবে এই বিয়োগটা করতে হয়। এই বিয়োগ করার পদ্ধতিটা যদি আপনারা শিখিয়ে দিতে পারেন ওদেরকে, তাহলে এই ধরনের অন্য প্রশ্নের উত্তরও সে কিন্তু করতে পারবে। স্বভাবতই এই প্রশ্নের উত্তরও সে সঠিকভাবে নির্ণয় করতে পারবে। এরপরে আরো প্রশ্ন রয়েছে, যেমন ধরুন তারপরের প্রশ্নটা 11 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 25 মিটার, তাহলে পার্কটির পরিসীমা কত? তো এখানে পরিসীমা বার করতে দিয়েছে। পরিসীমার সঙ্গে আর কি কি রয়েছে? না দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে। তাহলে আমার বাচ্চা যেটা রয়েছে তারা এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে গ্রো করতে হবে যে পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য আর প্রস্থের কোনো লিঙ্ক আছে, কোনো যোগাযোগ আছে, কোনো সম্বন্ধ আছে। তাহলে সেই সম্বন্ধটা যেটাকে আমরা ফর্মুলার আকারে বলে থাকি। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ওর পূর্ব জ্ঞান থেকে সে কিন্তু জেনে যাবে। যদি ফর্মুলাটা তার জানা হয়ে থাকে, সে যদি জানে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা যদি জানে তাহলে তো কাজটা সহজ হয়ে যাবে। আর যদি সে না জানে তাহলে আমাদেরকে হেল্প করতে হবে যে এই পরিসীমাটা কিভাবে বার করবে। পরিসীমার জিনিসটা কি? না আয়তাকার যে ক্ষেত্রটা রয়েছে তার যে 4 ধার, সেই 4 ধারের মোট দৈর্ঘ্যটাই তো পরিসীমা। তাহলে এই দৈর্ঘ্য যদি আমরা 4 ধারের কথা ভাবি, তাহলে এরকম দৈর্ঘ্য কটা পাচ্ছি আর প্রস্থ কটা পাচ্ছি। তাহলে ছবি এঁকে আমার বাচ্চাকে যদি আমি বুঝিয়ে দিই, দেখো এখান থেকে এটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, তারপরে একটা প্রস্থ, তারপর আর একটা দৈর্ঘ্য, তারপর আর একটা প্রস্থ, তবে পরিসীমা হচ্ছে, পুরো জায়গাটা কভার হচ্ছে। তাহলে এইটা কভার করতে গেলে দৈর্ঘ্য কটা লাগছে? 2টো, আর প্রস্থ কটা লাগবে? 2টো। সেই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সে যদি এই ফর্মুলা না করে দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ লিখে যোগ করে, তাহলেও একই ব্যাপার। বুঝতে হবে যে সে ব্যাপারটা বুঝেছে, আন্ডারস্ট্যান্ডিংটা তার হয়েছে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন হয়ে যাবে তখন সে অ্যাপ্লাই করবে সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে এবং সেই পরিসীমাটাকে কিন্তু নির্ণয় করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনারা যখন আয়তক্ষেত্রের পরিসীমা যখন ওকে বলবেন, তাহলে ক্ষেত্রফলটা একইভাবে বলে দেবেন। তাহলে কি হবে না, ক্ষেত্রফল বা পরিসীমা সংক্রান্ত অন্য প্রশ্ন এলেও আমাদের বাচ্চারা কিন্তু সেই উত্তরগুলো দিতে পারবে।
এরকম আরো আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের এখানে হয়তো দেওয়া সম্ভব হয়নি। আপনাদের সহযোগিতা এবং সাহচর্যে আমাদের যে বাচ্চারা রয়েছে তারা সেই উত্তরগুলো কিন্তু করতে সহজভাবে করতে পারবে বলে আমাদের ধারণা। আমাদের এখানে আরো অনেক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নেব। আমাদের মধ্যে আছেন অশোক তরু বাবু, উনি আপনাদের বাকি কিছু প্রশ্ন আলোচনা করছেন। ফার্স্টে 8 দাগের অঙ্কেতে বর্গ সংখ্যা আছে। আগে আমরা শিখবো বা আমাদের বাচ্চাদের শেখাতে হবে বর্গ সংখ্যা জিনিসটা কি। বর্গ সংখ্যা 2-এর বর্গ সংখ্যা মানে 2 গুণ 2, এটা জানা খুব প্রয়োজন। তো এইভাবে বর্গ সংখ্যা তো শুধু 2-এর হবে না, 3-এর, 4-এর, 5-এর, 6-এর সবই হতে পারে। তাহলে বর্গ সংখ্যাকে মানে কেমন করে নির্ণয় করতে হয় তার দুটো দিক আছে। যেমন ধরুন 3-এর বর্গ সংখ্যা 3 × 3, কিন্তু এইখানে যে 8-এর দাগের প্রশ্নটা দেওয়া হয়েছে এটা বর্গক্ষেত্র আকারে দেওয়া হয়েছে এবং 3টে বক্স দেওয়া হয়েছে। ফার্স্ট ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 2 আর 2 এবং এইখানে 2 গুণ 2 4, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আকারে আমরা 4 পাচ্ছি। আর আবার একটা দেওয়া হয়েছে 3 গুণ 3 9। এইভাবে তাহলে বর্গক্ষেত্র থেকেও একটা বর্গ সংখ্যা নির্ণয় করা যাচ্ছে বর্গের ক্ষেত্রফল হিসাবে। আবার বর্গ সংখ্যা হিসাবে যে কোনো জিনিসের বর্গ সংখ্যা যদি 6-এর বর্গ সংখ্যা হয় 6 গুণ 6, সেভাবেও এটাকে নির্ণয় করা যাবে। এইভাবে আমরা কিন্তু বর্গ সংখ্যা সম্পর্কে একটা ধারণা আমাদের বাচ্চাদের কিন্তু দিতে পারবো এবং এতে ওদের অঙ্ক করতে খুব সুবিধা হবে এবং এই উত্তরটা ওরা সহজে পেয়ে যাবে। 7-এর দাগের অঙ্কেতে আমাদের 5 মিটার লম্বা একটা বাঁশ দেওয়া আছে, তার দৈর্ঘ্য 5 মিটার, তার থেকে 3 মিটার 25 সেন্টিমিটার কিন্তু কেটে নেওয়া হচ্ছে। তাহলে কোনো একটা বড় জিনিস থেকে যদি একটা অংশ কেটে নেওয়া হয়, ছাত্রদের ফার্স্ট ধারণা হওয়া উচিত বা তারা শিখতে হবে যে এটাকে বিয়োগ করতে হবে। কিন্তু এইখানে বিয়োগ করতে গিয়ে একটা ধারণা তাদের জানতে হবে যে সেন্টিমিটারের সঙ্গে মিটারের কি সম্পর্ক। সেই সম্পর্ক যদি তাদের জানা না থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক খুব অসুবিধায় তারা করতে পারে। সেই জন্য 1 মিটার সমান যে 100 সেন্টিমিটার, এই ধারণাটা নিয়ে ওদের উচিত হবে এগুলোকে সেন্টিমিটার আগে নিয়ে যেতে, কারণ এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সবগুলোই সেন্টিমিটারে দেওয়া আছে। অতএব আমাদের বাচ্চাদের ফার্স্টে সেটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে তারপরে সেটাকে আমরা যদি বিয়োগ করি আমরা উত্তরটা কিন্তু পেয়ে যেতে পারি। এবং এই ধরনের আরো অনেক অঙ্ক আছে যেখানে এককের জ্ঞানটা খুব দরকার এবং এককের যে পরিবর্তন, যেমন স্যার একটু আগে বলছিলেন মিনিট আর সেকেন্ড, এইভাবে মিটার সেন্টিমিটার বা 1 কেজি সমান 1000 গ্রাম, এই ধরনের সম্পর্কগুলো আমাদের কিন্তু জানা খুব দরকার এবং এতে আমাদের খুব সাহায্য হবে এই পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, 9-এর অঙ্কটা এইখানে কিন্তু কোণ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে এবং ধারণার প্রয়োগ বলা যায়। আমরা জানি সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে কিন্তু 90 ডিগ্রির কম এবং আরো অনেক কোণ আছে, কিন্তু এই ক্ষেত্রে ঘড়ির মধ্যে দিয়ে কোণ সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে এবং এই আঁকা থেকে তাকে শিখতে হবে যে কেমন করে কোন ব্যাপারটা ভাববো। এইখানে কোনটা 90 ডিগ্রির থেকে কম, কোনটা 90 ডিগ্রির থেকে বেশি, এবং ঘড়ি দিয়ে এই ধরনের অনেক অঙ্ক সময় দিয়ে থাকতে পারে, এরকম কোণ দিয়ে থাকতে পারে। এটা কিন্তু কোণ সম্পর্কে একটা ভালো ধারণা আসতে পারে এই অঙ্কের মাধ্যমে। এছাড়া 16 অঙ্কেতে আমাদের কিন্তু আমের দাম দেওয়া হয়েছে, আমের দাম দেওয়া হয়েছে আর আপেলের দাম দেওয়া হয়েছে এবং 1 কেজি আপেল এবং 1 কেজি আম, এবং এই দুটো দাম যে দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া আছে যে 1.5 কেজি আমের দাম কত। এই 1.5 কেজি মানে এটাকে আমাকে ভগ্নাংশে 3/2 কেজি কিন্তু ভাবতে হবে এবং এই ভগ্নাংশের গুণের ধারণা এখানে খুব দরকার যে 100কে তাহলে 3/2 দিয়ে আমাকে গুণ করতে হবে এবং গুণ করার পরে কিন্তু আমি
আমের দামটা পেয়ে যাবে। এইভাবে এইভাবে কিন্তু আমাদের আপেলের দামও দেওয়া আছে, এবং সেখানে দেওয়া আছে আপেলের 3.5 কেজি। 3.5 কেজি সমান যে 7/2, সেটা জেনে তারপর সেটাকে 7/2 দিয়ে গুণ করে আমাদের এটা যোগ করলে উত্তর হয়ে যাবে। এবং এটা থেকে ভগ্নাংশের গুণ সম্পর্কে একটা ধারণা আসছে, অর্থাৎ ভগ্নাংশের গুণ যোগ বিয়োগ সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু খুব দরকার এই ধরনের অঙ্ক সম্বন্ধে আসতে গেলে। এরপরে 14 অঙ্কেতে আমরা একটা বর্গাকার ক্ষেত্র পেয়েছি। এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। সেই ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। সেই পরিসীমা থেকে আমাদের ফার্স্ট জানতে হবে যে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে বাহু আনবো কিভাবে। একটা বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা বলতে যা বুঝি 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে যদি বাহু আনতে চাই তাহলে আমাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যে বাহু পেয়ে গেলাম, এবার বাহু থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আসবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য বাহু গুণ বাহু করলেই আমরা পেয়ে যাব, এবং এইভাবে কিন্তু এর উত্তরটা আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এখানে একটা সাবধান একটা আছে যে এখানে একক সম্পর্কে আরো সম্যক ধারণা থাকতে হবে। এখানে যখন বলছে দৈর্ঘ্য পরিসীমা, সেটা যদি মিটার দিয়ে বলে, যখন ক্ষেত্রফল হবে এবং সেটা কিন্তু বর্গ মিটার দিয়ে বলতে হবে। এই ধারণাটা, এই এককটা আমাদের কিন্তু জানা খুব দরকার, যে কোন সময় আমরা কোন একক লিখবো। আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই প্রশ্নগুলো নিয়ে। আর একটা বিষয় দেখুন যে আমাদের বাচ্চারা তো 25 তারিখ 26 তারিখ তাদের যে কাজগুলো তারা যেটা করেছে সেটা আপনাদের কাছে জমা দিয়েছে। আপনারা 27 তারিখ 28 তারিখ এগুলো দেখবেন, দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল হয়েছে। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে আমরা উত্তরটা শুধু ওদেরকে দেখে দিলেই হবে না, কেন ওর উত্তরটা ভুল হলো সেইটা কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে ধরুন যে একটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, এবার বলছে তার ক্ষেত্রফল কত। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং থাকার প্রয়োজন যে পরিসীমা মানে দুখানা দৈর্ঘ্য আর দুটো প্রস্থের যোগফল, তো সেটা দেওয়া আছে। তার মধ্যে প্রস্থ দেওয়া আছে, তাহলে প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে এইখান থেকে পরিসীমার সাহায্য নিয়ে কিভাবে দৈর্ঘ্য বার করতে হবে এটা আমার বাচ্চাদের আমাকে শেখানোর দরকার। সে যদি দৈর্ঘ্য জানতে পারে, যদি বার করতে পারে, তাহলে তার হাতে এখন কি কি রইল, পরিসীমা যেমন দেওয়া ছিল, প্রশ্নে আরো দেওয়া আছে প্রস্থ, আর সে নিজে বার করেছে দৈর্ঘ্য, কিন্তু আসলে প্রশ্নে বার করতে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তাকে, তাহলে তাকে ক্ষেত্রফল কিভাবে পাওয়া যাবে এই দৈর্ঘ্য আর প্রস্থের সাহায্য নিয়ে সেটা জানতে হবে, সেটা তার পূর্ব জ্ঞান। তাহলে সেখান থেকে সে ওই ক্ষেত্রফলের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা প্রয়োগ যদি করে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু তাকে সরাসরি বলে দেওয়া নয় যে তুমি এখান থেকে দৈর্ঘ্য বার করো, দিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে উত্তর বার করে দাও, তা নয়। আমাদের পদ্ধতিটা হচ্ছে যে তাকে ডিরেকশন করা, তার ডাইরেক্ট করা যে কোন রাস্তায় গেলে সেই ক্ষেত্রফলটা পেতে পারে। আমাদের প্রশ্নে আরো এরকম ছিল, দেখবেন আমাদের প্রশ্নে একটা 6 নম্বর প্রশ্নে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল যে ফ্র্যাকশন দেওয়া আছে, ভগ্নাংশ, কতগুলো প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। সেই প্রকৃত ভগ্নাংশগুলো মোটামুটি যেগুলো দেখবেন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে সেই প্রকৃত ভগ্নাংশগুলো সব সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে তাদেরকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে সব ক্ষেত্রে একটা ভগ্নাংশই পাবো। তাহলে এই ভগ্নাংশটা করতে গিয়ে আমাদের যেটা রয়েছে, প্রথমে 1/5 রয়েছে, তার সঙ্গে সমতুল্য যেটা সমান 3/5 সমান 5/25 সমান 7/, হরটা নির্ণয় করতে দেওয়া আছে। তাহলে এইটা বার করতে গেলে কি করতে হবে সেইটা আমাদের বাচ্চাদের শেখানোর দরকার। তাহলে এখানে কিন্তু আমাকে পদ্ধতিটা বুঝিয়ে দিতে হবে যে কিভাবে এই সংখ্যা বার করতে হয়, না কিভাবে বার করতে হবে সেটা আপনাদের জানা আছে, আপনারা তাদেরকে বলবেন।
তো আমাদের বাচ্চাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই 7-এর নিচে যে হর, সেই হরটা বার করতে গেলে আমার যে কোনো একটা ভগ্নাংশ নিলেই চলতো, তাহলে আমার বাকিগুলো দেওয়া আছে কেন? না, বাকিগুলো দেওয়া আছে এই কারণে, এটা বোঝানোর দরকার তাদেরকে যে এগুলো দেওয়া আছে এই কারণেই যে এটার সঙ্গে যেটা সমতুল্য ভগ্নাংশ সেটা বুঝতে হবে। এটা লঘিষ্ঠ আকারে দেওয়া নেই, 3-এর 15টাকে লঘিষ্ঠ আকারে দেওয়া নেই, 5-এর 25টাকেও লঘিষ্ঠ আকারে দেওয়া নেই, কিন্তু এরা একই। কেন না, 3-এর 15 বা 5-এর 25 এদেরকে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া যায় তাহলে 1-এর 5 হয়ে যায়। এবারে এই 1-এর 5 দিয়েও ঘর বার করা সম্ভব, 3-এর 15 দিয়েও হর বার করা সম্ভব, আবার 5-এর 25 দিয়েও 7/22 যে হর আছে সেটা বার করা সম্ভব। তাহলে আমাদের বাচ্চাদেরকে কিন্তু এখান থেকে অনেক রকম ভাবে এই হর নির্ণয়ের পদ্ধতি আপনারা শিখিয়ে দিতে পারেন। এটা থেকে যে শুধু এই নয় যে 1-এর 5 দিয়ে এটা বার করা সম্ভব, অন্যগুলো দিয়েও যে বার করা যেতে পারে সেটা কিন্তু আমরা খুব সহজে ওদেরকে বলে দিতে পারছি। সেই জন্য আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এইগুলোই দৃষ্টিভঙ্গিটা আমাদের রয়েছে যে আমরা বাচ্চাদেরকে পদ্ধতিটা কিভাবে উত্তরটা করতে হবে সেটা বলছি, আমরা উত্তর সরাসরি কিন্তু বলছি না। অ্যাজ এ রিসোর্স টিচার আপনাদের কাছে এই বাচ্চাদের যদি কোনো প্রশ্ন এসে যায় তাহলে আপনারা কিন্তু সেভাবেই তাদেরকে গাইড করুন, যাতে করে সরাসরি উত্তর না বলে দিয়ে ওদেরকে উত্তরে পৌঁছানোর রাস্তাটা বলে দেওয়া যায়। আপনারা জানেন যে 2017 সালে লাস্ট ন্যাস হয়েছিল, শেষ ন্যাসটা 2017 সালে হয়েছিল। 2019 সালে এই ন্যাস হয়নি, কারণ কোভিড সিচুয়েশন ছিল সারা দেশে। আবার 2021 সালে এই কোভিড সিচুয়েশনের একটু হালকা হওয়াতে আবার 2021 সালে হওয়ার কথা। সেক্ষেত্রে কি হবে না, আমাদের ছেলেরা এই পরীক্ষায় বসবে এবং বসলে তার ভালো রেজাল্ট হবে। এখানে কিন্তু মনে রাখার দরকার যে আপনার স্কুলের, আপনি যে স্কুলে যুক্ত সেই স্কুলের বাচ্চারা যে এই ন্যাসের জন্য সিলেক্ট হবেই তা কিন্তু কোনো মানে নেই। এটা একটা র্যান্ডাম প্রসেস। এখানটায় র্যান্ডাম প্রসেসে যে স্কুল সিলেক্ট হবে সেই স্কুলের বাচ্চা, এবারে সেই স্কুলের সব ক্লাস যে সিলেক্ট হবে 5, 8, 10 তার কোনো মানে নেই। সেই স্কুলের কোনো একটা ক্লাস সিলেক্ট হতে পারে, ইভেন কোনো একটা ক্লাসের কোনো একটা বিষয়ও হতে পারে। সেখান থেকে আপনার বাচ্চাদেরকে ওই ক্লাসের বাচ্চাদেরকে নিয়ে তাদের পরীক্ষা হতে পারে। তার মানে এটা নয় যে আমার স্কুলের, আমার পশ্চিমবাংলার যতজন শিক্ষার্থী রয়েছে 5, 8 বা 10 সবাই এই পরীক্ষা দেবে তা কিন্তু নয়। এই র্যান্ডামলি সিলেক্টেড প্রসেসে যে যে স্কুল সিলেক্ট হবে সেই স্কুলের সেই শ্রেণীর ছেলেমেয়েরা এই পরীক্ষা দেবে। তো যদিও আমরা এতগুলো আলোচনা করলাম, তবু এর মধ্যে আপনাদেরকে এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আমরা চাইছি, আমরা কেন, আপনারা সবাই চাইছেন যে বাচ্চারা যাতে ন্যাসে ভালো রেজাল্ট করে। তো ভালো রেজাল্ট করার প্রাথমিক শর্ত হচ্ছে এই উত্তরগুলো করতে পারা, এবং এই উত্তরগুলো তখনই তারা করতে পারবে যখন সেই প্রশ্নটা তারা নিজেরা বুঝতে পারবে এবং সেই প্রশ্নটার মধ্যে ঢুকে তার অ্যাপ্লিকেশনটাকে সে অ্যাপ্লাই করে দিতে পারবে, তখন সে এই উত্তরটা করতে পারবে। স্বভাবতই এই জায়গাটাই আমাদেরকে ওদের হেল্প করার দরকার। যদি আমরা তা করতে পারি তাহলে দেখবো যে 2021 সালে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু 2017-তে যা রেজাল্ট হয়েছিল তার থেকে আরো অনেক ভালো রেজাল্ট করেছে। তখন কিন্তু আপনি নিজেও অনেক খুশি হয়ে যাবেন। সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন, যখন বাচ্চারা আপনাদের কাছে আসবে, আপনাদের সাহায্য চাইবে, আপনাদের কাছে বুঝতে চাইবে কোনো প্রবলেম, তখন সরাসরি তার উত্তর না বলে সেই উত্তরে কিভাবে পৌঁছানো যায় সেটা আমাদের বাচ্চাদেরকে জানিয়ে দেবেন। তাহলে দেখবেন আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা সময় কাটালাম, সেই জন্য আপনারা আমাদেরকে একটু সহ্য করে নিলেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আশা করি আপনিও খুশি হবেন, আমরাও খুশি হব, আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করবে। নমস্কার। নমস্কার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু, নমস্কার, আর আছেন অনিন্দিতা দে, নমস্কার। আমরা তিনজনই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা আগের আলোচনাগুলি থেকে জেনেছেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন নির্দিষ্ট সময় অন্তর জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যাকে সংক্ষেপে ন্যাস বলে ডাকা হয়, তার আয়োজন করেন। এই ন্যাস যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষাটির সাহায্যে জানার চেষ্টা করা হয় শিক্ষার্থীদের লার্নিং লেভেলটা কেমন আছে।
এছাড়াও শিক্ষার্থীদের শেখায় কোনো খামতি আছে কিনা বা কোনো লার্নিং গ্যাপ আছে কিনা সেটাও চিহ্নিত করার চেষ্টা করা হয়। কেন করা হয়? কারণ যাতে দরকারে শিক্ষণের ক্ষেত্রে বা এডুকেশনাল পলিসি লেভেলে কোনো সদর্থক পদক্ষেপ করা যেতে পারে। এবারে চলে আসি ন্যাসের প্রশ্নগুলোর ধরনটা কেমন হয়। ন্যাসের প্রশ্নগুলোর ধরন মূলত জেনারিক হয়। এখন এই জেনারিক কথাটার মানে কি? জেনারিক কথার মানে হলো যে প্রশ্নগুলি কোনো একটি নির্দিষ্ট পাঠ্যপুস্তক থেকে করা হয় না, বরং অ্যাসেস করার চেষ্টা করা হয় শিক্ষার্থী ওই ক্লাস অবধি যা যা তার জানা উচিত সেই তার জ্ঞানটাকে অ্যাসেস করার চেষ্টা করা হয়। আমরা এর পরের যে অংশটাতে আসবো সেটি হচ্ছে যে ন্যাসের প্রশ্নগুলি কোন টাইপের হয়। ন্যাসের প্রশ্নগুলি মূলত বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এই ধরনের হয়, অর্থাৎ এমসিকিউ। কিন্তু এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে এই যে এমসিকিউ প্রশ্নগুলি ন্যাসের হয় সেগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। মানে সচরাচর আমরা যে এমসিকিউ গুলোকে দেখি তার সঙ্গে একটু এদের পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? কারণ এই ন্যাসের যে এমসিকিউ যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি সাধারণভাবে চেষ্টা করে শিক্ষার্থীদের যে বিভিন্ন দক্ষতা, যেমন তাদের সমস্যা সমাধানের দক্ষতা, তাদের বিশ্লেষণধর্মী চিন্তার দক্ষতা, তথ্যকে ইন্টারপ্রেট করা বা ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা ইত্যাদি দক্ষতাগুলি তাদের সঠিকভাবে বিকশিত হয়েছে কিনা তাদের মধ্যে সেগুলি যাচাই করার চেষ্টা করে। এছাড়াও কি করে? এছাড়াও শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান তারা বাস্তবে সফলভাবে প্রয়োগ করতে পারছে কিনা তাও যাচাই করার চেষ্টা করে। আর সেই কারণেই ন্যাসের প্রশ্নগুলি হয় মূলত আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড। আমরা এই পর্বে ক্লাস 5 এর এনভায়রনমেন্টাল সায়েন্স বা আমাদের পরিবেশ এই সংক্রান্ত আলোচনায় রত থাকব। তাহলে ন্যাস 2021 যেটি 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে, তাতে ক্লাস 5 এর জন্য এনভায়রনমেন্টাল সায়েন্সে 18টি প্রশ্ন থাকবে, যা গণিত এবং মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা বাংলার সঙ্গে একই সঙ্গে একটি প্রশ্নপত্রে একসঙ্গে থাকবে। শিক্ষার্থীদের জন্য ধার্য সময় হচ্ছে 90 মিনিট। তার মধ্যে শিক্ষার্থীদের এটার প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি এরপরে কিছু বাংলায় আমাদের যেটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন নামে যে প্যাকেজটি আছে বা ইংলিশে যাকে আমরা বলছি এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, তার থেকে দুই একটি নমুনা আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই প্যাকেজটি তৈরি করা হয়েছিল কারণ শিক্ষার্থীরা যাতে ন্যাসে যে ধরনের প্রশ্ন আসে তার সঙ্গে যাতে তারা পরিচিত হয়ে উঠতে পারে, যাতে ন্যাসে তারা ভালো ফল করতে পারে, সেই কারণে। তো সেখান থেকে দু একটা নমুনা আমরা আলোচনা করব। তার আগে আমি যে কথাগুলো বললাম সেটা একটু ইংলিশে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। Now I'll be switching over to English. You probably know from the earlier discussions that Ministry of Education of Government of India conducts National Achievement Survey periodically, which is basically a large-scale survey. Now, this National Achievement Survey or NAS tries to gauge the learning level of the students. Apart from that, the National Achievement Survey also tries to identify the learning gaps in the students so that necessary interventions in the sphere of educational policy or teaching practices or learning can be undertaken. Now, let us come to the type of question that we have in NAS. Basically, in NAS, the questions that are set are of generic type. So what do we mean by this term generic? By generic, we mean that the questions are not set from any specific textbook. Rather, the questions tries to assess the knowledge that the students have acquired till date. So when we are speaking of questions for NAS in environmental science for class 5, so in that case, the questions may also come
from the contents that were discussed in class 4 as well. Now let us go to the type of the question that we have in NAS. It is MCQ type. But these MCQs that are set in the NAS or that we face in the NAS are of a bit different genre from the MCQs that we come across in everyday life. Why this is so? Because these questions tries to assess whether or how far different abilities have been developed in the students. These abilities are namely problem-solving ability, ability to take decisions, critical thinking ability, or interpret data, and so on and so forth. Apart from this, these questions also tries to assess whether the students can apply the knowledge that they have constructed from their experiences in real life situations. And for this reason, the questions that we find in NAS are basically understanding and application based. Now, coming to the number of questions that will be coming in the scheduled NAS examination that is to be held on 12th of November 2021, the number of questions that will be coming in environmental science will be 18. And these 18 questions will be combined in a single question paper along with the questions from mathematics and modern Indian language or Bengali. And the students will have 90 minutes to answer these questions. Now, after this, I'll be discussing some samples that were from the MCQ application package. You all are aware that MCQ application package have been developed to acquaint the students, to familiarize the students with the type of questions that may come in the NAS 2021 so that they may fare well in the said examination. তো আমি এই বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন এই অংশ থেকে একটি বা দুটি নমুনা আপনাদের সঙ্গে আলোচনা করব, তার পরিপ্রেক্ষিতটা বলার চেষ্টা করব যে কেন এই ধরনের প্রশ্ন রাখা হয়েছে বা কি জানার চেষ্টা করা হয়েছে স্টুডেন্টদের কাছ থেকে এই ধরনের প্রশ্নের মাধ্যমে। আমরা দেখি 2 নম্বর যে প্রশ্নটি আছে পঞ্চম শ্রেণীর যে এমসিকিউ অ্যাপ্লিকেশন প্যাকেজটি আছে আমাদের পরিবেশের সেখান থেকে। প্রশ্নটি বলছে মানবদেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বার করো বলে কয়েকটি 4টি অপশন দেওয়া আছে। যেমন প্রথমটি হলো মুখবিবর, পাকস্থলী, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত। পরেরটি মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, গ্রাসনালী, এবং চতুর্থ অপশনটি হলো মুখবিবর, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত, পাকস্থলী। আপনারা বুঝতেই পারছেন যে এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির মাধ্যমে যেটা জানার চেষ্টা করা হচ্ছে সেটি হচ্ছে যে খাদ্য যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি শিক্ষার্থীরা জানে কি। যেহেতু খাদ্য গ্রহণ করা হয় মুখের মাধ্যমে, সেই জন্য মুখবিবর প্রতিটি অপশানেই রাখা আছে, কিন্তু শিক্ষার্থীদের এবারে বার করতে হবে পাকস্থলী, গ্রাসনালী, ক্ষুদ্রান্ত এদের সঠিক ক্রমটি কি। খাবার কোন মানে মুখবিবর থেকে খাবার কোথায় পৌঁছায়, পাকস্থলীতে, গ্রাসনালীতে না ক্ষুদ্রান্তে, তারপরে কোথায় যায়, এই সঠিক ক্রমটি শিক্ষার্থীদের খুঁজে বার করতে হবে। আমরা চলে আসছি এরপরে আরেকটি প্রশ্নে, সেটি হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন একটি ডায়াগ্রাম বেস প্রশ্ন। এখানে একটি গ্রহণের ছবি দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে যে উপরের ছবিতে ঘ চিহ্নিত স্থান, পৃথিবীর ঘ চিহ্নিত স্থানে কি হবে। 4টি অপশন দেওয়া আছে: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, আর সূর্যগ্রহণ দেখা যাবে। অর্থাৎ শিক্ষার্থীকে এখানে আগে চিহ্নিত করতে হবে বা তাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে চাঁদ, সূর্য আর পৃথিবীর মাঝে এলে কি হয়, সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ, 1 নম্বর। তারপর তাকে কি করতে হবে, তারপর তাকে সিদ্ধান্তে আসতে হবে যে এই পৃথিবীর ঘ চিহ্নিত স্থানে যদি কোনো গ্রহণ দেখা যায় তাহলে সেই গ্রহণটি কি খণ্ডগ্রাস হবে না পূর্ণগ্রাস হবে, আর নয়তো ঘ চিহ্নিত স্থান থেকে সূর্যগ্রহণ দেখাই যাবে। এই 4টি অপশনের মধ্যে থেকে তাকে
বার করতে হবে। অর্থাৎ এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সংক্রান্ত তার যদি জ্ঞানটা ঠিক মতো গঠিত হয়ে থাকে, তবেই কিন্তু সেই জ্ঞানটার প্রয়োগের মাধ্যমে তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। Now let me switch over to English. We'll be discussing question number 2 from the MCQ repetition package for our environment. The question goes on like this: find out the correct sequence of the pathway in which food passes to get digested. There are 4 options. One is mouth, stomach, esophagus, small intestine. Mouth, esophagus, stomach, small intestine. Mouth, stomach, small intestine, esophagus. Mouth, esophagus, small intestine, stomach. Since the food is ingested through mouth, so mouth is given the first place in all the options. But now the students will have to identify the correct sequence through which the food passes to get digested among stomach, esophagus, and small intestine. So they will have to find out the correct sequence. Now let us go to the next question, that is question number 3. As you can see, it's a diagram-based question. The question goes on like this: what will happen in the place marked D on Earth in the diagram given above? The 4 options are total solar eclipse, partial solar eclipse, partial lunar eclipse, and the 4th option is solar eclipse will not be seen. So first of all, the students will have to identify when the moon comes between the sun and the earth, what happens? Is it lunar eclipse or solar eclipse? Then they will have to decide from point D if at all eclipse can be seen, and if eclipse can be seen from point D, whether it is partial or total, or whether the solar eclipse will not be seen from point D. So by answering this, the students' knowledge about solar and lunar eclipse will be tested. So they will have to apply their knowledge of solar and lunar eclipse or the mechanism behind the solar and lunar eclipse to answer this question. আমি এবারে ডক্টর ধীমান বাসুকে এই এমসিকিউ রেপিটেশন প্যাকেজ থেকে আরো 2-1টি নমুনা প্রশ্ন আলোচনা করতে অনুরোধ করব। নমস্কার, আমরা ক্লাস 5 এর একটি প্রশ্ন দেখছি 9 নম্বরের। মাছ কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে রাখা হলো, কি করা হলে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? প্রথম অপশন হচ্ছে বেশি করে নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখলে, খুব ঠান্ডায় রাখা হলে, নুন হলুদ মাখিয়ে খুব ঠান্ডায় রাখা হলে, এবং ঢাকা দিয়ে রান্নাঘরে সাধারণ উষ্ণতায় রাখলে। এখানে আমাদের ফুড প্রিজার্ভেশন একটা অন্যতম দরকারি বিষয়, যা সমস্ত কারিকুলামেই থাকে এবং সেটা নিচু দিকের স্তরেও থাকে। ফলে এখানে যেটা দেখতে চাওয়া হয়েছে যে বাচ্চা ঠান্ডা করার সঙ্গে ডিগ্রেডেশনটা কোরিলেট করতে পারছে কিনা, যে ঠান্ডা করলে ডিগ্রেডেশনটা সহজে হয় না। কারণ সেই বাজারে দেখছে যে মাছ যখন আসে বরফ দিয়ে আসে, বাড়িতে যখন যদি কেউ রেফ্রিজারেটর দেখে থাকে তখন সে জানে যে খাবারটাকে, মাছটাকে বা মাংসকে তাকে ঠান্ডায় রাখলে সেটা অনেকদিন থাকে। সে দেখে যে মা তার মাছের বা মাংসের যে র জিনিসটা তাতে নুন হলুদ মাখিয়ে রাখছেন। এই জিনিসগুলো যে তার শেলফ লাইফ, অর্থাৎ জিনিসটা যতদিন সংরক্ষিত থাকবে সেটাকে দীর্ঘায়িত করে, সে জানে। এবার সেখান থেকে যে অপশনটা তার মনে হবে যে না, আমি তো এরকম কোনো ব্যবস্থা নিইনি যাতে এই নষ্ট হয়ে যাওয়াটা ঠেকিয়ে রাখা যায়, তাহলে সেটাই হবে তার কারেক্ট আনসার। কারণ আমরা এখানে ঠান্ডা করার ব্যাপারটার ওপর এবং নুন দিলে যেটা হয় সেটা আমরা সবাই জানি, নুন দিলে যেটা হবে যে ডিহাইড্রেশন হয়ে গেলে, ওয়াটার কন্টেন্ট কমে গেলে ডিগ্রেডেশন কমে যায় ভাবটা। তো সেইখানে আমার ছাত্রছাত্রী দেখতে পাবে যে আপনারা যদি এই প্রশ্নটা আমরা রাখি তাহলে দেখতে পাবো যে সে এই জিনিসটা কোরিলেট করতে শিখেছে কিনা, যে খাবার কিভাবে প্রিজার্ভ করা যায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি করা যায়। নানান কাজে লোহার ব্যাপক ব্যবহারের প্রধান অসুবিধে হলো এই যে: 1, লোহা খুব শক্ত ধাতু, 2, লোহার দাম অত্যন্ত বেশি, 3, লোহা খুব সহজে পৃথিবীতে পাওয়া যায় না, 4, জল হাওয়াতে দীর্ঘদিন থাকলে লোহায় মরচে পড়ে নষ্ট হয়ে যায়। এখানেও এই প্রশ্নটি আমাদের ব্যক্তিগত জীবনে এবং দৈনন্দিন
রোজকার অভিজ্ঞতার মধ্যে এসে পড়ে যে লোহা কিভাবে নষ্ট হয়। লোহার জিনিসে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে জিনিসটা কিছুদিনের মধ্যে ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে, তার উপর সারফেসটা কিভাবে পাল্টে যাচ্ছে, এবং সেই জিনিসটা একটা বাচ্চা ছোটবেলা থেকেই দেখতে থাকে যে লোহার কোন বৈশিষ্ট্যটা তাকে অনেক কাজের উপযোগী করেও অন্য জিনিসের দিক থেকে অসুবিধায় ফেলেছে, সেটা সে জানে। এখন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা জিনিস দেখুন, নানান কাজে ব্যবহার করার জন্য লোহার দাম অত্যন্ত বেশি হলে কোনো জিনিস সেটা নিশ্চয়ই খুব সহজলভ্য হতো না, কাজে লাগানো যেত না। তাহলে আর কোন বৈশিষ্ট্য থাকতে পারে যে লোহাকে এত কাজে ব্যবহার করা সত্ত্বেও লোহাকে কোনো কোনো ক্ষেত্রে তার লাইফটা কমিয়ে দিচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে পারছে কিনা এটা দেখতে হবে। কারণ এটা বাচ্চাদের কিন্তু দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যেই আছে যে লোহার কি ধরনের পরিবর্তন ঘটলে সেটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়, সেটা এখান থেকে পাবে। Now I'll switch over to English. The first question goes like this. Fish was cut in small pieces and washed with water. In which of the following cases will it be spoiled? The first option is this: if the fish is heavily salted and dried in the sun. The next one is if the fish is stored at very low temperature, if the fish is treated with salt and turmeric powder and then stored at a very low temperature. And the fourth option is if the fish is stored at ordinary temperature in the kitchen. Here, the learner will have to correlate the shelf life of a food item or material with the process of cooling it. If we cool if we cool a food item and like raw fish or meat, we prolong its shelf life. And if certain materials like salt and turmeric are added to it, then that also prevents easy spoilage because they inhibit bacterial degradation. Now, these bacterial degradation may not be within his or her periphery, but the important point is that one has to correlate this with the bacterial degradation process, because everybody knows that food, after a certain time, food gets spoiled if left open to air. And therefore, what measures need to be taken in order to preserve food is important, because in each and every curriculum, this is an important lesson for the learners, how to preserve food, because food shortage is a very important aspect. And the next question is this: iron and steel made from it are widely used to make various objects. The major problem associated with the use of iron for various purposes is iron is a very hard metal, iron is a very costly metal, iron is very difficult to come by on earth, and the fourth one is iron is wasted by rusting in air and water. Here we have tried to assess the knowledge of the learners about the possible degradation processes of iron, because none of the options is truly difficult to tackle, because if a material is used, if a metal or material is used for in various purposes, it must not be costly. So which particular process occurs before one's eyes, which makes iron unfit for use, and that particular mechanism is rusting. So if one is familiar with rusting, one will easily pick up the correct answer. And here also, this question is independent of any particular book, because this comes from his or her, the learner's everyday experience. So he or she will be able to point out the correct one by remembering what he or she sees in her everyday setting. Thank you. ধন্যবাদ মান বাবু। আমি এবার অনিতা ম্যাডামকে আরো দু একটি প্রশ্নের স্যাম্পল নিয়ে আলোচনা করতে অনুরোধ জানাবো। ক্লাস 5 এর ক্ষেত্রে ন্যাসের প্রস্তুতি গল্পে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন যা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে, তার মধ্যে থেকে দুটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। প্রথম নমুনা প্রশ্নটি হলো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের 15 নম্বর প্রশ্নটি একটু সবাই দেখবেন। প্রশ্নটি হলো, নিচের কোন কারণের জন্য মাটির গুণ নষ্ট হয় না? 4টি বিকল্প দেওয়া আছে। কতে আছে বৃষ্টির জলে মাটির কণা জলে ধুয়ে গেলে, খতে আছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে,
গতে আছে চাষের জমিতে পরিমিত জৈব সার ব্যবহার করলে, এবং ঘতে আছে কলকারখানা থেকে নিঃসৃত নোংরা জল মাটিতে মিশলে। এ প্রসঙ্গে এটা উল্লেখ করা দরকার যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীকে খুব ভালোভাবে বাক্যটি পড়ে বুঝতে হবে, কারণ এই প্রশ্নটি একটি নেতিবাচক বা নাবাচক প্রশ্ন। এক, দ্বিতীয়ত এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে কোন কোন কারণে বা কোন কোন নিয়ন্ত্রকের প্রভাবে মাটির গুণ নষ্ট হয় সে সম্বন্ধে শিক্ষার্থীর সম্যক ধারণা বা জ্ঞান গঠিত হচ্ছে কিনা এই ধরনের প্রশ্নের সাহায্যে কিন্তু তা আমরা মূল্যায়ন করতে পারি। চলে আসি আমার দ্বিতীয় নমুনা প্রশ্নে। এই প্রশ্নটি এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের 16 নম্বর প্রশ্ন। দেখুন, এটা একটি চিত্র নির্ভর প্রশ্ন। 4টি প্রাণীর ছবি দেওয়া আছে, দিয়ে এরকম একটি প্রশ্ন রাখা হয়েছে, কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে। আপনারা সবাই জানেন যে শিক্ষার্থীরা এই প্রাণীগুলির বৈশিষ্ট্য সম্বন্ধে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা কিন্তু আছে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের এই পূর্বার্জিত অভিজ্ঞতা বা জ্ঞানকে প্রয়োগ করে সঠিক উত্তরটি বা সঠিক বিকল্পটি নির্বাচন করতে পারছে কিনা, সমর্থ হচ্ছে কিনা, তা কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে যাচাই করা সম্ভব। Now I will switch over to English. I am discussing 2 sample questions from MCQ adaptation package that has been uploaded in Bangla Shikha portal for the preparation of NAS. Now, let's take an example from MCQ adaptation package. Look at the question number 15. The question is, which one of the following reasons is not responsible for soil degradation? 4 options are there. Number 1 is soil particles washed away in rainwater. Number 2 or option B is excess use of chemical fertilizers. Option C, adequate use of organic manure during cultivation. And option D is mixing of dirty water discharged from factories with soil. In case of this type of question, the learners should observe the stain very carefully as it represents the negative statement. And moreover, with the help of this question, we are trying to assess whether the knowledge about responsible factor of soil degradation has been developed among the learners. My second sample question is question number 16. That also has been taken from MCQ adaptation package. This is a picture-based question. Pictures of 4 animals have been given, and the question that has been asked is, which one of the following animals is a vertebrate and has fins? 4 options are butterfly, fish, chameleon, and lobster. We know that the learners already have acquired knowledge about the characteristics of those animals. With the help of this question, we are trying to assess whether the learners able to choose the correct alternative by applying their previous knowledge or previous experience. Thank you so much. Thank you, Anita Madam. With this note, we would like to conclude this session. And we sincerely hope that this session will help you, the resource persons, to provide adequate support to the students who will be appearing in the upcoming NAS examination by helping them solve these questions or helping them in any query regarding these questions or the type of questions that usually come in NAS. Thank you. আমি এই বলে এই সেশন এই পর্বটিকে শেষ করতে চাইবো যে আপনারা আশা করি আমরা যে আলোচনাটা করলাম সেখান থেকে আপনারা কিছু প্রশ্নের পরিপ্রেক্ষিতটা বুঝতে পারলেন এবং আমরা কি চাই আশা করছি স্টুডেন্টদের কাছ থেকে এই প্রশ্নগুলির মাধ্যমে সেটাও আপনারা বুঝতে পারলেন। আমরা আশা করব যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন তারা আপনাদের কাছে রাখবে, হতে পারে সেটা বাংলা শিক্ষা দূরভাষের মাধ্যমে বা হতে পারে অন্যান্য আপনাদের সঙ্গে যখন তাদের যোগাযোগ হবে তখন, তো সেই সময় আপনারা তাদের যথাযথ তাদের সাহায্য বা তাদের সাপোর্ট তাদের দেবেন যাতে তারা আসন্ন যে জাতীয় পারদর্শিতার পরীক্ষা তাতে ভালো ফল করতে পারে। ধন্যবাদ, নমস্কার।